বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এসি অ্যালেন্সার অ্যালেন্স ক্লিনিক থেকে এমিলিনাম নাইট্রোসাম রেমেডিটি নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমিলিনাম নাইট্রোসাম, সংক্ষিপ্ত নাম AMLNS, কমন নেম নাইট্রাইট, নাইট্রাইট অফ এমিল, নাইট্রাইট অফ এমিল, আর সাইন্টিফিক নেম C10H11O2NO3। নরেন্দ্রনাথ স্যারের কথাগুলো এখানে চার কথা আকারে নেই, উনি সংক্ষিপ্তভাবে এতটুকু বলেছেন এটার ব্যাপারে। মৃগী বা মূর্ছাক্রান্ত রোগীকে ইহা নিম্ন শক্তি আঘ্রাণ করাইলে আশু ফল লাভ হয়। তাহলে মৃগী বা মূর্ছায় যদি কোনো রোগী আক্রান্ত হয় তাহলে এর নিম্ন শক্তি তাকে ঘ্রাণ নিতে দিলে নাকের কাছে, তাহলে তাড়াতাড়ি এটার ফল পাওয়া যায় মৃগী বা মূর্ছা আক্রান্ত রোগীকে। আর স্নায়বিক দুর্বলতা রয়েছে, রোগী ক্রমাগত আড়মোড়া ভাঙতে থাকে, হাই তুলতে থাকে, তাহলে স্নায়বিক দুর্বলতার কারণে রোগী আড়মোড়া ভাঙে, শরীর মুচড়ামুচড়ি করে হাই তুলে। আর প্রসবান্তে আক্ষেপ, মানে সন্তান প্রসবের পরে যদি খিঁচুনি হয়, মৃগী, মূর্ছা, তর্কা, আক্ষেপ, ধনুষ্টাঙ্কর এই রোগের লক্ষণগুলো রয়েছে। ইহার আঘ্রাণ আশু ফলপ্রদ। এইসব এই যে প্রসবান্তে আক্ষেপ, মৃগী রোগ হলে, মূর্ছা গেলে, তর্কা হলে, আক্ষেপ, খিঁচুনি, ধনুষ্টাঙ্কর এগুলো প্রভৃতি রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি ঘ্রাণের মাধ্যমে প্রয়োগ করলে তাড়াতাড়ি ফলপ্রদ হয়, ফল লাভ করা যায়। হৃদশুল বা এজাইনা, এটা এনজাইনা পেক্টুরিস হবে, এজাইনা লিখছেন স্যার। হৃদশুল বা এজাইনা পেক্টুরিস, যেটা ক্যাকটাসেও রয়েছে, এটার লক্ষণ রয়েছে এখানে, এনজাইনা পেক্টুরিস যেটা হৃদশুল। আর রোগী অত্যন্ত গরম কাতর, তাহলে এমিল নাইট্রোসামটা অত্যন্ত গরম কাতর। কেমন গরম কাতর? অত্যন্ত গরম কাতর। বন্ধ ঘরে থাকতে পারে না, জামা কাপড়ও খুলে ফেলতে চায়, যেটা লেকেসিসে রয়েছে। রক্তের চাপ বৃদ্ধি, যেটা গ্লুনোইনে রয়েছে। মাথা উত্তপ্ত থাকে, ভীত আতঙ্কিত থাকে, সে ভীরু এবং আতঙ্কিত থাকে। নৌকা বা গাড়ি বা নৌকায় চড়লে বমি হয়। তো এই লক্ষণগুলো এটাতে রয়েছে, আমরা দেখলাম, নরেন্দ্রনাথ স্যারের কথাগুলো পড়লাম। এখন আমরা মডালিটিতে চলে যাচ্ছি। আপনারা স্ক্রিন শেয়ার অবশ্যই দেখতে পাচ্ছেন। মডালিটিতে অ্যালেন স্যারের বইয়ে শুধু অ্যাগ্রাভেশন রয়েছে, এমুলেশন নেই। তো এমিল নাইটের অ্যাগ্রাভেশনটা কি? মেন্টাল অর ফিজিক্যাল এক্সারশন, মানসিক ও শারীরিক পরিশ্রমে তার সমস্যাগুলো, লক্ষণগুলো বেড়ে যায়, অ্যাগ্রাভেশন হয়। মেন্টাল অর ফিজিক্যাল এক্সারশন, শারীরিক বা মানসিক, যে কোনো পরিশ্রমই করুক, শারীরিক বা মানসিকভাবে সে কোনো যদি চিন্তা ভাবনা করে, কোনো জিনিস নিয়ে মাথা ঘামায়, কোনো পড়াশোনা করে, অঙ্ক কষে, হিসাব কিতাব করে, বা শারীরিক পরিশ্রম করে, যে কোনো শারীরিক পরিশ্রমের কাজ করলে, এই যে শারীরিক এবং মানসিক পরিশ্রমে তার অ্যাগ্রাভেশন হয়। আমরা মডালিটিতে শুধু অ্যাগ্রাভেশনই পেয়েছি এমিল নাইটের। এমিল নাইটের কনস্টিটিউশনটা কেমন তাহলে? ফর নার্ভাস সেন্সিটিভ প্লেথরিক ওমেন ডিউরিং অর আফটার দি মেনোপজ, তাহলে এটা ডিউরিং অর আফটার দি মেনোপজ প্লেথরিক ওমেন, যারা রক্তপ্রধান মহিলা, তাদের এই যে রজলুপের সময়কালে বা তারপরে, ডিউরিং অর আফটার মেনোপজ। ডিউরিং মানে আমরা জানি যখন তার মেনোপজটা ঘটছে, সেই সময়ে, বা মেনোপজ হয়ে যাওয়ার পরে, রজলুপ হয়ে যাওয়ার পরে, বা যে সময় সেটা লোপ পাচ্ছে, সেই সময়ে এই রক্তপ্রধান মহিলাদের জন্য এটা ফর নার্ভাস এবং সেন্সিটিভ, তারা খুবই স্নায়বিক এবং অনুভূতি প্রবণ। তাহলে কাদের জন্য এটা উপযোগী? ওইসব মহিলাদের জন্য যারা রক্তপ্রধান এবং স্নায়বিক, অনুভূতি প্রবণ, এবং তাদের যে সমস্যাগুলো হবে কখন? ডিউরিং অর আফটার মেনোপজ, তাদের যখন ঋতুস্রাব বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের এই সমস্যার ক্ষেত্রে এইসব মহিলারা কীরকম দেখলাম? রক্তপ্রধান এবং স্নায়বিক এবং অনুভূতি প্রবণ। তাহলে এইসব মহিলাদের ক্ষেত্রে আমাদের এই মেডিসিনটা আমরা ভাববো কনস্টিটিউশনটা এরকম থাকবে, যাদের রজটা লোপ পাচ্ছে, ওই ডিউরিং মানে পাওয়া শুরু হয়েছে, বা একবারে লোপ পেয়ে গেছে, আর রজস্রাব আর হচ্ছে না, এরকম মহিলাদের জন্য। তাহলে এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি। ফিজিক্যাল জেনারেলে চলে যাচ্ছি আমরা। এমিল নাইট মেডিসিনটির ফিজিক্যাল জেনারেল দেখছি। ওফেন পেলিয়েটিভ ইন ইনকিউরেবল কেজেস, ওফেন পেলিয়েটিভ ইন ইনকিউরেবল কেজেস। ইনকিউরেবল কেস কোনটা? যেটা কিউর করা যাবে না,
সেই কেসগুলোতে সেই যে রোগীর ক্ষেত্রে এটা মাঝে মাঝে পেলিয়েটিভ হিসেবে ব্যবহার করা হয়। পেলিয়েশন বলি আমরা, পেলিয়েটিভ মানে উপশম দিবে, আরোগ্য করবে না। এই ওষুধটা প্রায়ই দুরারোগ্য রোগে উপশম দেওয়ার জন্য এটা প্রায়ই ওফেন মানে প্রায়ই ব্যবহৃত হয় পেলিয়েটিভ হিসাবে ইনকিউরেবল কেসেস, যে কেসগুলো কিউর করা যাবে না সেই সব কেসে এটা পেলিয়েশন হিসেবে, পেলিয়েশন মানে আরো উপশম দেওয়ার জন্য, রোগীকে কিছু আরাম দেওয়ার জন্য এটা প্রায়ই ব্যবহৃত হয়। ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ রিগার্ডস ইউথানাসিয়া সহজ করতে, লাঘব করতে, ইউথানাসিয়া। ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ রিগার্ড ইউথানাসিয়া, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ কিসের জন্য? মৃত্যু যন্ত্রণা লাঘব বা সহজ করতে এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ রিগার্ডস ইউথানাসিয়া মানে সহজ করতে বা লাঘব করতে, মৃত্যু যন্ত্রণা লাঘব করতে এটা বিশেষ উপযোগী। এটা যখন মানুষ মৃত্যু যন্ত্রণা কষ্ট পায় তখন এটা এই লক্ষণটা এই মেডিসিনে রয়েছে। এটা বিস্তারিত ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের ব্যাপার রয়েছে। তাহলে আমরা পরের লাইনে চলে যাচ্ছি। এটা আমরা দেখলাম যে এটা এই মেডিসিনটা ইনকিউরেবল কেসগুলোতে, যে কেসগুলো আরোগ্য হবে না সেক্ষেত্রে এটা উপশম দেওয়ার জন্য প্রায়ই ব্যবহৃত হয় এবং মৃত্যু যন্ত্রণা লাঘব করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তারপর ক্রেপস ফ্রেশ এয়ার opens clothing, removes bed covering and opens windows in the coldest weather. ঠান্ডা আবহাওয়ায় সে কি করে? ওপেন উইন্ডোজ, রিমুভ বেড কভারিং, ওপেন ক্লোদিং, ক্রেভস ফ্রেশ এয়ার। যদিও মানে আমরা দেখতে পাচ্ছি যে ইন দি কোল্ডেস্ট ওয়েদার সে মানে বাতাস, বাইরের বাতাসটা ঠান্ডা, তারপরও সে মুক্ত বা খোলা বাতাসের আকাঙ্ক্ষা করে। ক্রেভস ফ্রেশ এয়ার, ওপেন্স ক্লোদিং, কাপড় খুলে ফেলতে চায়, রিমুভ বেড কভারিং, বিছানার চাদর তুলে ফেলে, এবং ওপেন দি উইন্ডো, জানালা খুলে দেয়। যদিও বাইরে ইন দি কোল্ডেস্ট ওয়েদার, বাইরে কিন্তু ঠান্ডা বাতাস, ওয়েদারটা ঠান্ডা, তারপরও সে এরকম সে কাপড় খুলে ফেলে, বিছানার চাদর খুলে ফেলে, জানালা খুলে রাখে এবং সে মুক্ত বাতাস আকাঙ্ক্ষা করে। এখানে সেকেন্ড গ্রেড সিমটম রয়েছে ক্রেভস ফ্রেশ এয়ার, আকাঙ্ক্ষা। ক্রেভস মানে আকাঙ্ক্ষা, ফ্রেশ এয়ার মানে মুক্ত বাতাসের আকাঙ্ক্ষা করে এবং সে খুব শীতের মধ্যেও মানে কোল্ডেস্ট ওয়েদারের মধ্যেও সে এই চাদর খুলে ফেলে, গায়ের কাপড় খুলে ফেলে, জানালা খোলা রাখে, যেটা আর্জেন্টাম নাইট, ল্যাকেসি সালফারেও রয়েছে। তাহলে আমরা এমিল নাইট, আর্জেন্টাম নাইট, ল্যাকেসি সালফার, তাহলে দুইটা নাইট, এমিল নাইট, আর্জেন্টাম নাইট, ল্যাকেসি সালফার, এই চারটাতে রয়েছে যে বাইরে ঠান্ডা বাতাস, ঠান্ডা আবহাওয়া, তারপরও সে কাপড় খুলে ফেলতে চায়, বিছানার চাদর খুলে ফেলতে চায়, খুব শীতের মধ্যে ওই যে এই বাইরে ঠান্ডা, এরপরেও সে জানালা খোলা রাখে, এই জিনিসগুলো দেখবো এবং মুক্ত বাতাস আকাঙ্ক্ষা করে, এটা সেকেন্ড গ্রেড। তারপর আমরা চলে যাচ্ছি পরের লাইনে, কনস্ট্যান্ট স্ট্রেচিং ফর আওয়ার্স। এখানে যেহেতু সেমিকোলন রয়েছে এখানে থেমে যাই, এটুকু দেখি। কনস্ট্যান্ট স্ট্রেচিং ফর আওয়ার্স, রুগী প্রায় ঘন্টাব্যাপী শরীর ক্রমাগত প্রসারিত করে। স্ট্রেচিং মানে টানা দেয়, আমরা সকালে উঠে যেরকম টানা দিই না, হাত পা টানা দিই, আর মোড়া ভাঙি, কুকুররা অনেক সময় এরকম টানা দেয় সামনের দিকে, আমরা টানা দিই ঘুম থেকে ওঠার পরে। আমরা এখানে আরেকটা জিনিস বলি যে আমি যে রুট প্রজেক্টে চাকরি করি, আমরা যখন ব্রিজ যখন বানাই, তখন ব্রিজের যে স্প্যান থাকে, যেটার উপর দিয়ে গাড়ি যায়, যে ঘরের যেরকম পিলারের ঘরে যেরকম টানা থাকে উপরে, চালের দুই পিলারের উপরে, সেটাকে যেমন ধর্না বলে বা বলে, তো এইরকম ওটা টানা দিতে হয়। স্ট্রেচিং মানে টানা দেওয়া, স্ট্রেচিং মানে ওইখানে একটা ওই ব্রিজের ওই গার্ডারের ভিতরে একটা ওয়্যার থাকে, যেটা যে গাড়ির ব্রেকের মতো, মোটরসাইকেলের ব্রেকের মতো তার, যেটা খুবই শক্ত, ভাঙা যায় না, সেই তার মোটা, সেগুলো স্ট্রেচিং করে টানা দেওয়া হয়, মেশিনের মাধ্যমে টানা দেওয়া হয় খুব টাইট করে, তো স্ট্রেচিং বলে সেটাকে। তো কনস্ট্যান্ট স্ট্রেচিং ফর আওয়ার্স, এটা টানা দেয় শরীরটা, প্রসারিত করে, এটা ফর আওয়ার্স মানে এখানে প্লুরাল নাম্বার দেখতে পাচ্ছেন, আওয়ারের সাথে এস রয়েছে, ফর আওয়ার্স মানে ঘন্টা ব্যাপী সে এরকম টানা দিতে থাকে শরীর। কনস্ট্যান্ট মানে টানা দিতেই থাকে, কনস্ট্যান্ট স্ট্রেচিং ফর আওয়ার্স, সে ঘন্টা ব্যাপী মানে অনেক ঘন্টা ধরে এরকম করতে থাকে, কয়েক ঘন্টা ধরে সে শরীর এরকম প্রসারিত মানে টানা দিতে থাকে। ইম্পসিবল টু স্যাটিসফাই দি ডিজায়ার,
এতে কিছুতেই তার স্বস্তি আসে না। এই যে বারবার টানা দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা শরীরটাকে প্রসারিত করছে, টানা দিচ্ছে, এতে কিন্তু তার ইম্পসিবল টু স্যাটিসফাই দি ডিজায়ার, এতে তার কিন্তু স্বস্তি আসে না, সে শুধু টানা দিতেই চায়। ইম্পসিবল টু স্যাটিসফাই দি ডিজায়ার উড সাইজ দি ব্যাট অ্যান্ড কল ফর হেল্প টু স্ট্রেচ। তাহলে কি, উড সাইজ দি ব্যাট অ্যান্ড কল ফর হেল্প টু স্ট্রেচ, রুগী বিছানা আঁকড়ে ধরে এবং হাত পা মারিয়ে দিতে বলে, স্ট্রেচিং করে দিতে বলে। অন্য কেউ তার এই যে আঙুল টেনে দিতে বলে, হাত পা আঙুলের টেনে দিতে বলে না আমরা, যে আঙুলগুলো ফুটিয়ে দাও, টেনে দাও, তো এরকম সে কি বলে, হাত পা মারিয়ে দিতে বলে। রুগী বিছানা আঁকড়ে ধরে থাকে, উড সাইজ দি ব্যাট অ্যান্ড কল ফর হেল্প টু স্ট্রেচ, কল মানে ডাকে, ফর হেল্প সাহায্য করার জন্য, কিভাবে, তাকে স্ট্রেচিং করে দিতে, টানাটানি করে দিতে, প্রসারিত এরকম তাকে মারিয়ে দিতে, হাত পা মারিয়ে দিতে। তো এটা কনস্ট্যান্ট স্ট্রেচিং ফর আওয়ার্স, এই কথাটা মনে রাখবো। সে ঘন্টা ব্যাপী এই শরীর প্রসারিত করে, তারপরেও কিন্তু তার কোনো কিছুতেই স্বস্তি আসে না, এতেও কিছুতেই তার স্বস্তি আসে না। এসে আরও লোকদেরকে ডাকাডাকি করে যে আমার শরীরটা টেনে দাও, এবং সে বিছানার চাদর আঁকড়ে ধরে হাত পাট মারিয়ে দিতে বলে, আঁকড়ে ধরে ওই শরীর টানা দিতে চেষ্টা করে, এরকম। তা এখানে তারপর প্রোফাউন্ড দি রিপিটেড ইউনিং, মানে রুগী গভীর এবং পুনরায় হাই তুলে, রুগী হাই তোলা মানে ঘুম আসলে যে হাই তুলি আমরা, বেশি ঘুম আসলে, এটা রোগী প্রোফাউন্ড অ্যান্ড রিপিটেড ইউনিং, গভীর এবং পুনরায় বড় বড় হাই তুলে এবং বারে হাই তুলে। রিপিটেড মানে বারবার, এবং প্রোফাউন্ড মানে গভীরভাবে হাই তুলে, বড় হাই তুলে এবং ঘন হাই তুলে। এটা কেলি কার্ভে রয়েছে। আর সি সিকনেস, সমুদ্রে যদি সে ভ্রমণে যায় তাহলে সমুদ্র বিচরণে তার রোগ হয়। যদি সমুদ্র বিচরণে রোগ হয় তাহলে আমরা এমিল নাইটকে বিবেচনা করব। তাহলে আমরা এখন আমাদের ডাক্তার আমির ইসলাম শফিক স্যারের কাছে চলে যাব ইনশাল্লাহ। স্যার, এখানে যে এই লাইনটা, যে সে মানে তার বাইরে ঠান্ডা বাতাস, কোল্ডেস্ট ওয়েদার, এরপরও সে জানলা খোলা রাখে, কাপড় চোপড় খুলে ফেলতে চায়, বিছানার চাদর খুলে ফেলতে চায়, মুক্ত বাতাস আগাম করে, এটা এমিল নাইটের সাথে আর্জেন্টাম নাইট, লেকেসিস এবং সালফারের তুলনা করার জন্য অনুরোধ করছি স্যার। জি স্যার, এখানে দেখুন এটা গুরুত্বপূর্ণ কথা। আর্জেন্টাম নাইট্রিকামের কথা আমরা যখন মনে করব তখন দেখব শুষ্ক, শীর্ণ এবং অকাল বার্ধক্যের একটা চেহারা। তার মুখ চোখের চামড়া মনে হচ্ছে কুঁচকে গেছে, ঝুলে গেছে, এরকম একটা ব্যাপার থাকবে। মানে এইটা আপনার স্বল্প বয়সী ব্যক্তির ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে আপনি পেতে পারেন। তবে আর্জেন্টাম নাইট্রিকামের একটা অদ্ভুত এবং পিকুলিয়ার সিমটম যেটা, সেটা হচ্ছে মিষ্টিপ্রিয়তা। এরা খুব মিষ্টি খেতে পছন্দ করে, সবচেয়ে মিষ্টি খেতে পারে, ঠিক আছে? প্রবণতা এটা আপনারা মাথায় রাখবেন। সেই সাথে এই মিষ্টি খাবে কিন্তু তার উদ্গার উঠবে, ঢেকুর উঠবে, ঠিক আছে? এবং সেটা জোরে, ধীরে না, ঠিক আছে? আবার যে কোনো কাজের আগেই আর্জেন্টাম নাইট্রিকাম, ঠিক আছে, মনে রাখবেন, আর্জেন্ট যে কোনো কাজের আগে তার আর্জেন্ট কাজ সারতে হবে। আর্জেন্ট কাজ কোনটা? তার হচ্ছে স্টুলের হচ্ছে বেগ চলে আসবে, ঠিক আছে, তাকে মল ত্যাগ করতে যেতে হবে। সেটা থিয়েটারে যাওয়ার আগে হোক বা কোনো একটা বিশেষ কাজের আগে হোক, তার হচ্ছে ওই যে কি জেনে বলছিলেন স্যার, এরকম নরেন্দ্রনাথ স্যার মনে হয় কথা বলেছিলেন যে আর্জেন্টাম নাইট্রিকামের পেশেন্টের হলেও ফোনে বলে, ওই বিয়ের আসরে বলে আমার ইয়ে করতে হবে, ঠিক আছে? এইরকম হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা হচ্ছে মানসিক সিমটম গুলোর মধ্যে আমরা দেখব। এবং সেই সাথে আমাদের অ্যালেন এবং হচ্ছে ডাক্তার গ্যারেন্সি স্যার, এরা বলেছেন কি, শুকিয়ে যাওয়া, নুয়ে যাওয়া বৃদ্ধ বদ যেগুলো শিশু, সর্বপ্রথমে এই ওষুধটি স্মরণ করার কথা বলা হয়েছে, ঠিক আছে? এদের হচ্ছে নিম্নাঙ্গ মানে শীর্ণ থাকে, অনেক ক্ষেত্রে শীর্ণ থাকে। এদের হচ্ছে স্মৃতিশক্তিহীন থাকে, একটু বোকা ভাব, জড়সড়ের মতো, এরকম অনেক ব্যাপার থাকে, ঠিক আছে? এবং সেই সাথে এর হচ্ছে
এই যে ফাঁকা জায়গাতে সে হচ্ছে মানে খোলামেলা বাতাস পছন্দ করে, ঠিক আছে, খোলামেলা বাতাস পছন্দ করে। আমরা এই জায়গাতে এই ব্যাপারগুলো দেখবো, এবং সেই সাথে তার নিম্নাঙ্গের দুর্বলতা থাকে, হাত পা কাঁপে। আর একটা ব্যাপারগুলো আমরা এর আগে এই অ্যালুমিনিয়াতে পড়েছিলাম, সে চোখ বুজে হাঁটতে পারে না, এটাতে এই সিমটমেও আছে। তো এই লক্ষণগুলো দেখে আমরা দেখা যাচ্ছে যে মিডনাইটের সাথে এটার হচ্ছে ডিফারেন্সটা করে দিব। হ্যাঁ, আচ্ছা, তার পরবর্তীতে আরেকটা কি মেডিসিন বলা হয়েছে স্যার? ল্যাকেসিস স্যার, ল্যাকেসিস। আচ্ছা, ল্যাকেসিস সম্পর্কে আমরা জানি। ল্যাকেসিস কেমন হয়? আমরা নিয়মিত ল্যাকেসিস আমরা করতে থাকি, তাই না? ল্যাকেসিসের রোগীটা কেমন হবে স্যার, মনে আছে? জি স্যার। ল্যাকেসিস করতে গেলে আমরা সর্বপ্রথমেই দেখি তার কি, বলুন তো, কখন রোগ বৃদ্ধি পায়? একটা ব্যাপার আমরা যেটা জানি, রাত্রে বৃদ্ধি পায়। ঘুমের সময় স্যার, ঘুমের আগে, ঘুমের সময়, ঘুমের পরে, নিদ্রা স্যার। এখন এই যে ব্যাপারগুলো যেটা হচ্ছে সেটা হলো গরমে যখন দিন, তখন কিন্তু ওই যে সাপ কিন্তু ওই গর্তের মধ্যে থাকতে পারে না, বেরিয়ে আসে। আমরা দেখি সাপের বিচরণ যখন দেখা যাচ্ছে প্রচন্ড যখন গরম হয়, তখন হচ্ছে এরা বেরিয়ে আসে। মানে এরা হচ্ছে জলে বা এদের ডাঙায় বাস করলেও দেখা যাচ্ছে এরা হচ্ছে গরম কাতর, ঠিক আছে? সাপ যেমন গরম কাতর, এই পেশেন্ট গুলো হচ্ছে গরম কাতর হবে, এবং এদের স্পর্শ সহিষ্ণুতা থাকবে। সহসায় হচ্ছে তাকে স্পর্শ করলে সে সহ্য করবে না, ঠিক আছে, একটা ব্যাপার থাকবে। এবং এদের ঘুমের মধ্যে হচ্ছে বৃদ্ধি এবং ঘুমের পরে বৃদ্ধির একটা ব্যাপার থাকে। ঘুমের পরবর্তীতে তার মুখ চোখের দিকে তাকালে মনে হবে তার মুখ চোখ বিস্ফোরিত হয়ে গেছে, এত বেশি রাগ, এরকম আছে। সে ঘুমিয়ে গেছে, তাকে ঘুম থেকে ডেকে তুলবেন, খেপে যাবে, এরকম অবস্থা। আমরা এইদিকে লক্ষ্য রাখবো। আর আমরা জানি এখানে আরেক জায়গায় তো হয়তো পাবো, ল্যাকেসিসের পেশেন্ট হচ্ছে কি জামা কাপড়, টাইট জামা কাপড় পরতে পারে না, ঠিক আছে, টাইট জামা কাপড় পরতে পারে না, বিশেষ গলার কাছে টাইট কোনো কিছু বেঁধে রাখতে পারে, ঠিক আছে, বেঁধে রাখলে তাদের দম শার্টের কলারের বোতামটা হচ্ছে খোলা দিয়ে রাখে, সাথে আরো একটা যদি বোতাম যদি পারে তারা খুলে দিয়ে থাকবে। এবং সেই সাথে এরা প্রচন্ড বাচাল প্রকৃতির লোক হয়, ঠিক আছে। তো এদের কিন্তু আবার মৃত্যুর জন্য এরা ভয় করে না, ঠিক আছে, মৃত্যু ভয় নেই। হত্যার মানে আত্মহত্যার জন্য তার অদম্য ইচ্ছেটাও অনেক সময় থাকে, ঠিক আছে। তাহলে গরমটা আমরা কি বললাম, এখানে তার বৃদ্ধিটা কোথায়? আমরা এখন ঘুমের পরে, ঘুমের মধ্যে বৃদ্ধি এবং ঘুমের পরে বৃদ্ধি। গরম ঘরে বৃদ্ধি পাবে এবং উত্তাপে বৃদ্ধি পাবে, ঠিক আছে। গরম পানি সে খেতে পারবে না। শুধুমাত্র তরলের ব্যাপারগুলো যদি বলি, গরম যেগুলি পানীয় আছে সেগুলি সে অপছন্দ করবে, চা তার এগুলি পছন্দ, চা কফি এগুলি সে অপছন্দ, কেন? উত্তাপের কারণে সে এটা পছন্দ করে না, এটা গুরুত্বপূর্ণ একটা সিমটম। সেই সাথে সে তরল খাবার খেতে গেলে তার সমস্যা হয়, সহসায় তরল খাবার খেতে পারে না, গলায় আটকে যায়, গিলতে কষ্ট হয়। কিন্তু শুকনো খাবার খেলে তার কোনো সমস্যা হয় না। এবং সে মাঝে মাঝে মনে করে তার মৃত্যু হয়েছে, মাঝে মাঝে মনে করে মৃত্যু হয়েছে, এরকম সে মনে করে। এরকম কিছু কিছু সিমটম গুলো তার মধ্যে থাকে। এই সবকিছু মিলে আমরা হচ্ছে এই গরম কাতরতা ল্যাকেসিস গুলোকে আমরা এভাবে লক্ষ্য করবো। ল্যাকেসিসের রোগ বিশেষ করে বাম পাশে বেশি প্রকাশ পায়, আমরা এই বিষয়গুলোর দিকে একটু লক্ষ্য রাখবো। হ্যাঁ, আর তার পরবর্তীতে আরেকটা মেডিসিন সম্পর্কে মনে হয় বলা হয়েছে, এটা হলো আমাদের সালফার, তাই না? জি স্যার। দেখুন, সালফার সম্পর্কে বিশেষ কিছু বলতে যাব, মানে এখানে বলা হয়েছে খুব শীতেও জানালা খোলা রাখে। সালফার যদিও দেখা যাচ্ছে যে অনেকটা শীত কাতরে, এবং সে গরমের এখানে আভাসটা কিভাবে থাকে দেখুন। আমাদের যারা ছেলে মেয়ে বা মেয়ে মানুষ যারা আছে, রমণী যারা আছে, এদের দেখা যাচ্ছে হাত পায়ে জ্বালা থাকে। সালফারের জ্বালা তো আছে, মাথার তালুতে জ্বালা, হাত পায়ে জ্বালা। এই জ্বালাটা এতটাই বেশি জ্বালা, ওরা হচ্ছে শীতকালে কম্বলের মধ্যে বা লেপের মধ্যে
ওদের হাত পা রাখতে পারে না, ঠিক আছে? এই জন্য তারা তখন খোলা বাতাস চায়, ঠিক আছে? নিজের মধ্যে মনে হয় যে দম বন্ধ হয়ে আসবে, এই কারণে তারা জানালা মানে অসহ্য আছে, অর্থাৎ তাদের অনীহা আছে। গোসলের আগে শীত শীত বোধ করে। গোসলে প্রথম যদি দেখা যাচ্ছে যে এক মগ পানি ঢেলে দিয়ে ছোট বাচ্চার গায়ে দিবে, সে হচ্ছে অন্যরকম ভাবে মানে একটু আটকে উঠবে, এরকম অবস্থা। আপনারাও যখন দেখেন সালফারের কন্ডিশন যখন আসবে, গায়ে পানি দিয়ে এরকম ভাবে স্যাঁত করে উঠেছে, এরকম একটা ব্যাপার। আগুনে পানি দিলে যেমন স্যাঁত শব্দ হয়, এরকম কন্ডিশনটা আপনার মধ্যে অনুভূত হবে, ঠিক আছে? এগুলি ব্যাপারগুলো লক্ষ্য রাখবে এবং ভোরবেলাতে তার বাচ্চার একটা বেগ থাকে, অতি তাড়াতাড়ি তাকে ছুটতে হয়। এদের ঠোঁট গুলো লাল হয়, মলদ্বারে যদি বাচ্চাদের যদি ঘা যদি হয়, সেখানেও হলো লাল টকটকে হয়ে থাকে, এবং এদের সমস্ত স্রাবে অম্ল গন্ধ থাকে, এটা আমরা জানি, ঠিক আছে? তো এই অবস্থায় এই কারণে তারা কি খুঁজে, তাদের যে এই যে গরমের ব্যাপারগুলো যেটা থাকে, এই গরমের কারণে তারা ঠান্ডা খুঁজে উন্মুক্ত বাতাস চায়, এটা আমরা জানি। সে বেশিক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারে না, অনেক সময় বসে থাকলে তার কোমরটা সোজা করতে অনেক সময় লাগে, আস্তে আস্তে তার কোমরটা সোজা হয়। এগুলি সব লক্ষণগুলো আমরা মিলিয়ে দেখব, এবং তাদের হচ্ছে আরো ব্যাপারগুলো, অনেক ব্যাপারগুলো আছে সালফারের ব্যাপার। সালফার অনেক বড় একটা রেমেডি, কিন্তু আমরা খুব সহসায় সংক্ষিপ্ত ভাবে এখানে উপস্থাপন করি, ঠিক আছে? তো এগুলি ব্যাপারগুলো দেখে আমরা হচ্ছে এনাদের মেডিসিন থেকে সালফারকে একটু আলাদা করতে পারি। জি স্যার, তার পরবর্তীতে একটু বলুন স্যার। তারপর স্যার গভীর এবং পুনরায় পুনরায় হাই তুলে, যেটা বড় বড় হাই তুলে এবং বারবার হাই তুলে, এটা কেলি কার্ভের সাথে পার্থক্য করতে বলা হয়েছে স্যার। আমরা এমিল নাইট রেমেডিটি পড়ছি এই সিএলএন স্যারের বই থেকে, ফিজিক্যাল জেনারেল পড়ছিলাম এমিল নাইটের। তাহলে স্যার এখানে যে বড় 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 বা গভীর হাই তুলে এবং বারবার হাই তুলে, এটার সাথে কেলি কার্ভের পার্থক্য করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, কেলিকার্ভ সম্পর্কে আমি বলেছিলাম যে কেলিকার্ভের পেশেন্ট আসলে আপনারা হচ্ছে চিনতে পারবেন, করতে পারবেন, চিনতে পারবেন। কেলিকার্ভের পেশেন্টের হচ্ছে চোখের উপরের পাতা অধিকাংশ সময়ে খোলা থাকে, বিশেষ করে তাদের যদি নেফ্রনের প্রবলেম যদি হয়ে থাকে, তাহলে তাদের চোখের উপরে পাতা খোলা থাকবে, এটা বলেছিলাম। এদের স্পর্শটা অসহ্য, বিশেষত কোথায় স্পর্শটা অসহ্য, সেটা হচ্ছে পায়ে, পায়ে তার স্পর্শটা অসহ্য। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মনে রাখবেন, এবং মাসের 1 সপ্তাহ পূর্বে বা 7 দিন পূর্বে তার চরম দুর্বলতা দেখা দিবে, এরকম ব্যাপার থাকে। আর এটা হচ্ছে বৃদ্ধ ব্যক্তিদের রোগে বেশি ব্যবহার হয়ে থাকে, যেতে শোথ থাকতে পারে এবং সাথে পক্ষাঘাত। শোথের কথা যেটা বললাম, হাত পা ফোলা থাকতে পারে, সেই সাথে চোখের উপরে পাতা ফোলা থাকবে। এদের দেখতে হচ্ছে চুলটা হলো কালো, যারা মোটা। কেমন মোটা? আগে দেখা যাচ্ছে একরকম চিকন চেহারা ছিল, এখন দিন দিন সে মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং ও যে আপনার হচ্ছে বিভিন্ন স্রাবের কারণে দিন দিন তার জীবনে শক্তি দুর্বল হয়ে পড়ছে। বিশেষত যেগুলি মেয়েরা দেখা যাচ্ছে যে, বা রোগীগুলো রক্তহীন, তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এই ক্ষেত্রে আরো অনেক মেডিসিন গুলো আছে, সেই ক্ষেত্রে আমরা এটা দেখবো। এই হাতে একটা সুস্পট একটা ব্যথার একটা প্রবণতা আছে, এগুলি ব্যাপারগুলো আমরা একটু দেখবো। এই যে দুর্বলতার কারণে তার যে দুর্বলতা, এই যে ঋতুস্রাবের পূর্বে তার যে 1 সপ্তাহ আগে থেকে যে দুর্বলতা, এই দুর্বলতার কারণে তার শারীরিক এবং মানসিক ভাবে একটা অবসাদ অবসাদ ভাব থাকে। এই কারণে সে মাঝে মাঝে জোরে জোরে হাই তোলে, ঠিক আছে? এই হলো ব্যাপার, এই ছিল আমাদের ক্যালিকার। ধন্যবাদ স্যার। আমরা আমরা এমিলিনাম নাইট্রোসাম বা এমিল নাইট রেমেডিটি এসিএলএন স্যারের বই থেকে পড়ছি। এমিল নাইট রেমেডিটির আমরা ফিজিক্যাল জেনারেল পড়লাম, এখন হেড চ্যাপ্টারে চলে যাচ্ছি। হেড চ্যাপ্টারে রয়েছে হেমিক্রেনিয়া। হেমিক্রেনিয়া স্পেশালি হোয়েন এফ্লিক্টেড সাইট ইজ পেলিট। তো হেমিক্রেনিয়া কথাটা এখানে অর্ধ মাথা ব্যথা, অর্ধ মাথা ব্যথা, বিশেষ করে যখন, বিশেষ করে যখন অ্যাফ্লিক্টেড সাইড ইজ পেলিট,
বিশেষ করে যেখানে আক্রান্ত দিক বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যায়। পেল থেকে পেল্লিট, আমরা জানি যে পেল মানে ফ্যাকাশে, এফেক্টেড সাইডটা কি হয়, এফেক্টেড সাইড ইজ পেল্লিট, পেল হয়ে যায় আর কি, ফ্যাকাশে হয়ে যায়, আক্রান্ত এফেক্টেড সাইডটা পেল হয়ে যায়। কখন? অর্ধ মাথা ব্যথার সময়। অর্ধ মাথা ব্যথা বিশেষ করে যখন যেখানে আক্রান্ত দিকটা, যে পাশটা মাথা ব্যথা করছে, অর্ধ মাথা ব্যথা মানে মাথার অর্ধেকটা, তাহলে যে যে অর্ধেকটা মাথা ব্যথা করছে আক্রান্ত পাশটা, সে আক্রান্ত পাশটা ফ্যাকাশে হয়ে যায়। এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি, আমরা দেখলাম হেমিক্রেনিয়া। আমরা ফেস চ্যাপ্টারে চলে যাচ্ছি। ফেসের মধ্যে দেখতে পাচ্ছেন ফেস ফ্ল্যাশেস এট দি স্লাইটেস্ট ইমোশন। ফেসটা তার মুখটা ফ্ল্যাশেস মানে রক্তিম হয়ে যায়, এট দি স্লাইটেস্ট ইমোশন, সামান্য আবেগে বা উত্তেজনায়, সামান্য উত্তেজনায় মুখটা রক্তিম হয়ে ওঠে। সামান্য উত্তেজনা, এটা কুকাতে রয়েছে আর ফেরামেটে রয়েছে। আর ব্লাশিং ক্রনিক আর একিউট, তরুণ অথবা ক্রনিক অসুখে মুখ লাল হয়ে উঠলে, মুখ লাল হয়ে উঠলে এটা ব্যবহৃত হয়। তরুণ অথবা ক্রনিক অসুখে মুখ লাল হয়ে গেলে আমরা এটা দেখব। এখানে স্যার আপনাকে অনুরোধ করছি যে সামান্য উত্তেজনায় মুখটা রক্তিম হয়ে ওঠে, এটা সাথে কুকা এবং ফেরামেটের পার্থক্য করার জন্য স্যার। জি স্যার, তাহলে আমাদের এখানে একটা মেডিসিন আমরা পেলাম কোকা, ঠিক আছে। কোকাটার ব্যাপারটা একটু দেখুন, মানসিক ভাবে এরা দেখুন কেমন এরা বিষণ্ণ থাকে, মানসিক ভাবে এরা বিষণ্ণ থাকে এবং সে অনেক সময় নিজেকে লজ্জিত এবং ভীত উত্তেজিত থাকে, নির্যাতন মানে নির্জনে বা অজ্ঞাতবাসে সে একা একা সে আনন্দ করে, কিন্তু যখন লোকজনের মাধ্যমে মধ্যে থাকে তখন নিজেকে অস্বাচ্ছন্দ্যের মধ্যে ফেলে আর কি। হ্যাঁ, অনেক সময় নিঃশ্বাস নিতে পারছে না, কখন সেটা বলবো। এদের একটা দম বন্ধের প্রবণতা থাকে, সেটা কখন কখন যারা এই যে এখান আমরা এটা পেয়ে যাবো, সেটা কেমন আমি সেটা বলছি। পাহাড়ে আরোহণ মানে পাহাড়ে যখন আরোহণ যারা আমরা করি, এরকম ব্যক্তিদের অনেক সময় দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ বন্ধ ভাব হয়ে যাবে, এরকম অবস্থা। খেলোয়াড়রা কিছু সময় খেলছে, দৌড়াদৌড়ি করছে, তারপর তার দম বন্ধ হয়ে যাবে, এরকম ব্যাপারগুলো যখন থাকে তাদের হৃদকম্পনটা বেড়ে যায়, দম বন্ধ, উদ্বেগ এবং অনিদ্রা হলে তখন দেখা যাচ্ছে কোকা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। তো এরকম দম বন্ধ হয়ে যাওয়া যখন পরিশ্রম মানে ব্যাপার যখন অর্থাৎ দৈহিক এবং মানসিক পরিশ্রমের জন্য এই সমদয়, এই যে মুখমণ্ডলটা একটু অবসন্ন ভাব হয়ে যাবে এবং এই রোগীর তখন হচ্ছে লাল হয়ে যাবে, ঠিক আছে। এরকম সময় আমরা পোকার কথা ভাবতে পারি, ঠিক আছে। সশব্দে এবং এত জোরে আবদ্ধ যে ওর যে বুকের মধ্যে যে বায়ুটা দেখা যাচ্ছে যে হয়ে আছে, দম বন্ধ হয়ে গেছে, এত জোরে নির্গত হয় যে মনে হয় গলনালী ফেটে যাবে, এরকম জোরে জোরে সে হচ্ছে কি করতে দম ফেটে শ্বাস প্রশ্বাস ছাড়তে থাকে, ঠিক আছে। তো এরকম ব্যাপারগুলোর ক্ষেত্রে তখন তার মুখ চোখ গুলো লাল হয়ে যায়, ঠিক আছে স্যার। জি স্যার। আমার কথা বুঝতে পারছেন স্যার? জি স্যার, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছিল, সমস্যা করছে আপনার ওখানে স্যার। ও আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, কোনো কিছু বুঝতে কি সমস্যা হয়েছে তাহলে বলুন, আমি আবারও রিপিট করবো প্রয়োজন। না, বুঝতে সমস্যা হয় না স্যার, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছিল, পরে শেষের দিকে ভালো ছিল, প্রথম দিকে স্যার এই কোকা সম্পর্কে আরেকটু বলেন স্যার, কোকাটা। আচ্ছা, কোকার মেডিসিনটা হচ্ছে, কোকার পেশেন্ট হচ্ছে বিষণ্ণ থাকবে, এই বিষণ্ণতার কারণ তার বিভিন্ন রকম ভয়ের কারণে সে বিষণ্ণতা থাকে এবং কিছু লোক লজ্জার ব্যাপারে কিছু হচ্ছে তার থাকে। সে যখন সমাজে যখন যায়, অন্যান্য অনেকগুলো লোকদের সাথে যখন মিশে, তখন সে সংকোচ বোধ করে,
অস্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে। কিন্তু নির্জনে একা যখন থাকে তখন সে আনন্দ লাভ করে, ঠিক আছে। নিঃশ্বাস নিতে পারছে না, কখন নিঃশ্বাস নিতে পারছে না? যখন উপরে কোথাও ক্লাইম্ব করতেছে, যেমন পাহাড়ে ওঠা, তারপর ওই যে গাছে ওঠা, বা খেলোয়াড়রা দেখা যাচ্ছে যে খেলাধুলা করে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস ফেলতে পারতেছে না, নিঃশ্বাসটা এত জোরে ফেলতেছে মনে হবে তার বলনালী ফেটে যাচ্ছে। এই সময় এই পেশেন্টের মুখ চোখ লাল হয়ে যায়, ঠিক আছে। স্যার, শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে। এর মধ্যে কেটে গিয়েছিল, কিছুক্ষণ আগে কেটে গিয়েছিল স্যার। ও, বুঝতেছি না আসলে কেন এমনটা হচ্ছে, বুঝতেছি না। একটু স্যার একটু এদিক সেদিক নড়ে চলে এ করলে ভালো হবে স্যার। আচ্ছা, আমি নড়ে চড়ে আমি করছি, ফোনটা হাতে আছে, আমি চেষ্টা করছি আর কি, হ্যাঁ। আচ্ছা স্যার। আর ফেরামেটের পেশেন্ট গুলো আমরা যেটা জানি, ফেরামের কথা বলা হয়েছে না স্যার? জি 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 স্যার। আচ্ছা, এদের হচ্ছে এদের শরীরে যে লোহিত রক্তকণিকা আছে, এটা হঠাৎ করে দেখা যাচ্ছে যে কি হয়, শর্ট হয়ে যায়, হ্যাঁ। এদের হচ্ছে পানাহারের সময় হচ্ছে বাহ্যের একটা বেগ থাকে, এবং যেগুলি যুবক যুবতী যারা আছে, যারা দুর্বল, রক্তহীন, পাণ্ডুর, যারা সহসায় রক্তস্বাদ মানে যুক্ত, যাদের হাত এবং পা শীতল, তারা অনুভূতিযুক্ত দৈহিক শ্রমে যাদের লক্ষণগুলো প্রকাশ পায়, দেখতে বেশ অসুস্থ হলেও সামান্য ভ্রমণে কথাবার্তাতে তারা দুর্বল বোধ করে। তাহলে এখানে সামান্য ভ্রমণের কথা বলা হয়েছে, আর ওখানে বলা হয়েছিল যে কোথায়, পাহাড়ে আরোহণ বা এরকম উচ্চ কথা বলা হয়েছিল কোকাতে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে যে কোনো ভ্রমণে তারা কি হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, এবং কথাবার্তাতেও দুর্বল হয়ে পড়ে। যাদের মুখবত অনেকে রক্তিমতা ধারণ করে, অল্পতেই দেখা যাচ্ছে মুখ চোখ লাল হয়ে গেছে, আবার ফ্যাকাশে হয়ে গেছে। যাদের মাংস পেশি আবার থলথলে ঝুলে পড়ার মতো, এই ঔষধটি তাদের জন্য বিশেষভাবে উপযোগী। তাহলে আমরা এখানে দেখব অত্যন্ত নিরক্ত ব্যক্তি, আবার কিন্তু তার মুখ চোখটা হঠাৎ করে লাল হয়ে গেছে। কেন লাল হয়ে গেছে? সামান্য একটু ভ্রমণে বা সামান্য একটু পরিশ্রমে তার মুখ চোখ লাল হয়ে গেছে। এরকম সময় আমরা ফেরামেটের কথা মনে করতে পারি স্যার, ঠিক আছে স্যার। আর মানসিক লক্ষণ যদি আমি একটু যদি বলি, তাহলে দেখা যাচ্ছে তুষ্য শব্দে তার কি হয়, অসহ্য লাগে। ঋতুর পূর্বে কানে শব্দ হয় মেয়েদের, মাথায় মুগুর মারার মতো ব্যথা, দাঁত পর্যন্ত এই ব্যথা অনুভূত হয়, মাথা থেকে দাঁত পর্যন্ত ব্যথা অনুভূত হয়। মাথার পিছনেও ব্যথা হতে পারে। মুখমণ্ডলের লোহিত ভাব ক্ষণে ক্ষণে সাদা হয়ে যায়, যেটা এর আগেই বললাম, হ্যাঁ। 2 থেকে 3 সপ্তাহ অন্তর এদের মাথা ব্যথা হতে পারে। এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ লক্ষণ। দাঁতের ব্যথা বরফ শীতলে জলে হচ্ছে কি হয়, মানে দাঁতের যেটা ব্যথা, এই ব্যথাটা কেমন হবে, যখন যখন পড়বে, শীতে তার কষ্টগুলো বেড়ে যাবে, হ্যাঁ। প্রবহমান জলস্রোত দর্শনে ইহার মাথা ঘুরে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা সিমটম। কোথাওতে প্রবাহমান যেটা জল, সেই জলটা প্রবাহিত দেখলে তাকালে তার হচ্ছে মাথা ঘুরে, নদীর স্রোত বা ঝর্ণার পানি নেমে যাচ্ছে, এরকম সময় সেখানে তাকালে তার মাথা ঘুরে। এগুলি তার মানসিক লক্ষণগুলোর মধ্যে আমরা পাই, ঠিক আছে। এগুলি দেখে আমরা ফেরামেটকে আলাদা জায়গা থেকে আমরা বিভ্রান্তি, স্যার। ধন্যবাদ স্যার। আমরা এমিল নাইট রেমেডিটি পড়ছি এসিএলএন স্যার ইনস্টিটিউট থেকে। আমরা এমিল নাইটের ন্যাক অধ্যায়ে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কলার সিমস টো টাইট, মাস্ট লুজেন ইট। কলার মানে কি, যে জামার কলারটা, কলার সিমস টো টাইট, জামার কলারটা তার কাছে মনে হয়, সিমস মানে মনে হয়, অত্যন্ত টাইট, খুব আঁটু সাটু মনে হয়, টাইট মনে হয়। মাস্ট লুজেন ইট, অবশ্যই তাকে এটা লুজ করতে হয়, তাকে এই যে কলারটা, তা অবশ্যই তাকে ঢিলাঢালা করতে হয়, যেটা লেকিসিসে রয়েছে এটা। তো স্যার তো কিছুক্ষণ আগে লেকিসিস সম্পর্কে বললেন, এখানে কি আবার বলার, লেকিসিসের সাথে এমিল নাইট, তো আমরা লেকিসিস দেখলাম, নিদ্রা বৃদ্ধি,
আপনারা যদি জানতে চান তাহলে আমি আরেকবার স্মরণ করে দিব। জি স্যার, একটু একটু বলেন, 1 মিনিট স্যার। আচ্ছা, অ্যামিলাইটের সাথে এটার হচ্ছে দুইটা হচ্ছে গরম বলতেই আছে তার কথা আর শেষ হচ্ছে না। ঠিক আছে, সে বাচালতা, প্রত্যেকটা বিষয়ে তার হচ্ছে নাক গলাতে হবে, সে কথা বলতেই থাকবে। আরো 10 জন যদি থাকে তার এই কথা বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, সে যদি কোনো বাসায় যদি মেম্বার হয় তার কথার অত্যাচারে বাসার সবাই অতিষ্ঠ হয়ে যায়, একটা ব্যাপার। আর সে চরম রাগী হয় এবং ঘুমের মধ্যে এবং ঘুমের পরবর্তীতে তার রোগ বৃদ্ধি পায় এবং গরম ঘরে তার হচ্ছে রোগগুলো বৃদ্ধি পায়, গরম জলেও তার রোগ বৃদ্ধি পায়। সে তরল খাবার খেতে পারে না, কিন্তু শক্ত খাবার খেতে তার কোনো সমস্যা হয় না, কারণ তার গলায় একটা কোনো যে বল সেন্সেশন থাকে, যার কারণে সেটা স্পর্শানুভূতি থাকে। এই কারণে সে যখন গলায় তার শার্টের বোতাম যখন হচ্ছে আটকে দেয় তখন তার দম বন্ধ হয়ে যাওয়ার একটা ভাব হয়, মনে হয় সে দম বন্ধ হয়ে মারা যাবে, এইরকম ব্যাপারগুলো থাকে। এই কারণে সে তখন হচ্ছে এই শার্টের বোতাম অর্থাৎ জামার বোতামটা হচ্ছে কলারের বোতামটা খুলে দেয়। ঠিক আছে স্যার? জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা এমিল নাইট রেমেডি টিএসসি এলেন স্যারের বই থেকে পড়ছি, এমিল নাইটের নেক চ্যাপ্টারটা পড়লাম। এখন আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম, রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে আমরা পড়ব। রেপিডলি dilates the arteries and ex- excel- excel- accelerates but later weakens and retards the pulse. তাহলে rapidly dilates the arteries and accelerates নারীর গতিটা প্রথমে দ্রুত হয়। র্যাপিডলি ডাইলেটস, নারীর গতি প্রথমে দ্রুত হয়, পরে স্ফীত হয়, কিন্তু পরে নারীর গতি দুর্বল ও ক্ষীণ হয়। তো নারীর গতিটা কথা বলা হচ্ছে, পালসের কথা বলা হচ্ছে এখানে। পালসের গতিটা প্রথমে দ্রুত হয়, র্যাপিডলি হয় এবং স্ফীত হয়, কিন্তু পরে বাট লেটার মানে পরে উইকেন্স দুর্বল এবং রিটার্ডস মানে দুর্বল এবং ক্ষীণ হয়ে যায়। পালসটা প্রথমে দ্রুত থাকে এবং স্ফীত থাকে পালসটা, কিন্তু পরে দুর্বল ও ক্ষীণ হয়ে যায় পালস। ইন্টেন্স সার্জিং অফ ব্লাড টু ফেস অ্যান্ড হেড, মুখে ও মাথায় রক্তের তীব্র উচ্ছ্বাস, যেটা বেলাডোনাতে রয়েছে আমরা জানি, যে মাথার দিকে রক্তগুলো দৌড়ে উঠতে থাকে। ইন্টেন্স সার্জিং অফ ব্লাড টু ফেস অ্যান্ড হেড, মুখে এবং মাথায়, ফেস অ্যান্ড হেড, ব্লাডগুলো কোন দিকে যায়? ফেস এবং হেডের দিকে যায়, মুখে এবং মাথার দিকে যায়। ইন্টেন্স সার্জিং অফ ব্লাড টু ফেস অ্যান্ড হেড, বেলাডোনা ব্লুনুইনে রয়েছে। মুখে ও মাথায় রক্তের তীব্র উচ্ছ্বাস, মানে বেশি রক্ত অন্যান্য শরীরের অন্যান্য অংশ থেকে সেখানে গিয়ে অতিরিক্ত রক্ত জমা হয়। তারপর অ্যাঞ্জিনা পেক্টুরিস। অ্যাঞ্জাইনা পেক্টুরিসটা কি? অ্যাঞ্জাইনা পেক্টুরিস হলো এর ব্যাপারে বলা হয়েছে যে হৃৎপিণ্ডের চারপাশে ভীষণ যন্ত্রণা, হৃৎপিণ্ডের চারপাশে, কোথায়? হৃৎপিণ্ডের চারপাশে, এবং চেপে ধরার মতো একটা অনুভূতি। সাধারণত হৃৎপিণ্ডের মাসলে অক্সিজেন সাপ্লাই কম হওয়ার জন্য ঘটে। হৃৎপিণ্ডের মধ্যে যদি বাতাসের সরবরাহ কমে যায়, সাপ্লাই, সেক্ষেত্রে এটা সমস্যা হয়। ব্যথাটা সাধারণত বাম হাতের আঙ্গুল অবধি বিস্তৃত হয়, বাম হাতের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত হয় ব্যথাটা। কখনো আবার তলপেট অথবা পিঠ অথবা চোয়াল অবধি এটা ছড়িয়ে যায়, এক্সটেন্ড করে। তো এটা এই যে ব্যথাটা, যে হৃৎপিণ্ডের চারপাশের ভীষণ যন্ত্রণা, এটা হাতের আঙ্গুলে ছড়িয়ে আসতে পারে, সেখান থেকে ছড়িয়ে এক্সটেন্ড করে, আবার তলপেটেও এক্সটেন্ড করে, বা পিঠে, চোয়াল মানে দাঁতের মাড়ির নিচে। উৎপত্তি স্থল কিন্তু সবসময় হৃৎপিণ্ড, উৎপত্তি স্থলটা হৃৎপিণ্ডে উৎপন্ন হয়ে এটা ছড়িয়ে যায় হাতের আঙ্গুল, তলপেট, পিঠে, চোয়ালে, এগুলো এই পর্যন্ত ছড়িয়ে যায়। এরূপ ফলে দ্রুতগতি হৃৎক্রিয়া, হৃৎপিণ্ড ও কেরোটিড ধমনী দপদপ করে। তো এটা এখানে স্যার বললেন, এই যে এটার পরের লাইনটার এখানে, যে
এই যে অ্যাঞ্জাইনা পেক্টোরিসটা আমরা জানলাম যে হৃৎপিণ্ডের চারপাশে ভীষণ ব্যথা যেটা ছড়িয়ে যায় হাতের আঙ্গুলে এবং পিঠে, তলপেটে, চোয়ালে। তো এটা তারপরে এটার ব্যাপারে কি, অ্যাঞ্জাইনা পেক্টোরিসটা কি করে এখানে লক্ষণটা, টিউমালসাস হার্ট অ্যাকশন, ইন্টেন্স থ্রবিং অফ হার্ট অ্যান্ড ক্যারোটিড। তাহলে এরূপ হলে কি হয়, যে হার্টের অ্যাকশনটা খুব দ্রুত হয়, হার্ট অ্যাকশন, টিউমালটাস হার্ট অ্যাকশন, হার্টের গতিটা খুব দ্রুত হয়, আর এরূপ হলে দ্রুত গতি হৃদক্রিয়া। তারপর ইন্টেন্স থ্রবিং অফ হার্ট অ্যান্ড ক্যারোটিডস, তাহলে হৃৎপিণ্ড ও ক্যারোটিড ধমনী দপদপ করে। ইন্টেন্স থ্রবিং মানে দপদপ করতেই থাকে, ইন্টেন্স মানে চলমান থাকে, ইন্টেন্স থ্রবিং অফ হার্ট অ্যান্ড ক্যারোটিড, হার্ট এবং ক্যারোটিডটা থ্রবিং হয়, থ্রবিং মানে কি, দপদপ করে, এই দুইটা দপদপ করা চলমান থাকে। ক্যারোটিড এটা থেকে শুরু হয়, বা ক্যারোটিড এটা থেকে শুরু হয়ে বাম ও ডান দুদিকে মাথা ও ঘাড়ের প্রধান রক্ত সরবরাহী ধমনী। তো ক্যারোটিডটা কি, এটা এখানে একটু হয়ে গেছে, এটা এখানে এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এটা দেখতে হবে আবার, আমি একটু দেখছি এখানে। এটা এখানে একটু ভুল, এটা কারেকশন করে। তাহলে ক্যারোটিড জিনিসটা কি, এটা ব্যাপারে বলা হয়েছে যে মাথা ও ঘাড়ের প্রধান রক্ত সরবরাহক ধ্বনি, বাম ও ডান দুদিকে থাকে, এটা মাথা, ক্যারোটিড শুরু হয়ে বাম ও ডান দুদিকে মাথা ও ঘাড়ের প্রধান রক্ত সরবরাহক ধমনী, এটা ক্যারোটিড স্যার। আচ্ছা আসেন, যদি মনে করেন কালকেও আসতে পারেন, বাসায় আসতে। তারপর আমরা দেখলাম যে অ্যাঞ্জাইনা পেক্টোরিসটা দেখলাম চারপাশে ভীষণ ব্যথা এবং এটা ছড়িয়ে যায় হাতের আঙ্গুলে, পিঠে, তলপেটে, চোয়ালে। এরপর এটার আরেকটা কি দেখলাম যে এটা হৃৎপিণ্ডের এরূপ হলে, এই যে অ্যাঞ্জাইনা পেক্টোরিসটা হলে কি হয়, হৃৎপিণ্ডের ক্রিয়াটা খুব দ্রুত হয়, হার্ট অ্যাকশন খুব দ্রুত হয়, এবং তার যে হৃৎপিণ্ড এবং ক্যারোটিড ধমনীটা দপদপ করে, এই অ্যাঞ্জাইনা পেক্টোরিসের লক্ষণ। এটা গ্লুনোইনেও রয়েছে। আর পুরপেরাল কনভালশনস ইমিডিয়েটলি আফটার ডেলিভারি, প্রসবের ঠিক পরে সুতিকা আক্ষেপ। কনভালশনটা পুরপেরাল কনভালশন, এক ধরনের খিঁচুনি, এটা কখন হয়, ইমিডিয়েটলি আফটার ডেলিভারি, মানে প্রসবের ঠিক পরেই এই ধরনের একটা তার সুতিকা আক্ষেপ, যেটাকে বলে সুতিকা আক্ষেপ, সুতিকা খিঁচুনি, পুরপেরাল কনভালশন। তো এখানে স্যার আমরা যেটা পার্থক্য করতে হচ্ছে, মুখে ও মাথায় রক্তের তীব্র উচ্ছ্বাস, মুখ এবং মাথায় রক্ত বেশি জমা হয়, এই ব্যাপারে বেলাডোনা এবং গ্লুনোইনের সাথে আমরা তুলনা করার জন্য অনুরোধ করছি স্যার। সরি, আমি একটা ফোন আসছিল, ফোন পিক করেছিলাম কিন্তু মিউট করতে ভুলে গেছিলাম, তাদের একটু ডিস্টার্ব হয়েছে মনে হয়। তো যাই হোক, আমার একটা পেশেন্টের ফোন এসেছিল, মজার ব্যাপার, আমি পরে বলবো আর কি, বিষয় ছিল। এখন যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে মুখে এবং মাথায় রক্তের তীব্র উচ্ছ্বাস, ঠিক আছে? তো এই ব্যাপারে এখানে পার্থক্য করতে বলা হয়েছে বেলোডোনার সাথে। বেলোডোনার ব্যাপারটা দেখুন, হঠাৎ আসে হঠাৎ যায়, এটা আমরা একটা ব্যাপারগুলো দেখি। আর এই বেলোডোনার হচ্ছে মুখ চোখ কখন লাল হয়ে যায়, বিশেষ করে যখন জ্বর আসে। জ্বরের ক্ষেত্রে কি হয়, যে এদের আমাদের এই যে রক্তবাহিকা যেটা নালী, এই রক্তগুলো উপর দিকে উঠতে থাকে, নিম্নাঙ্গ দিক দিয়ে কম থাকে, তখন দেখা যায় নিম্নাঙ্গ শীতল হয়ে যায় এবং আপার পার্টটা উত্তপ্ত হয়ে যায়। এরকম ক্ষেত্রে বিশেষ করে ছোট বাচ্চাদের এরকম যায়, বড়দের দেখা যায় না, এমনকি বড়দেরও দেখা যায়, তবে ছোট বাচ্চাদের অনেক সময় আমরা এটা দেখতে পাই।
জ্বর এসেছে, জ্বর এসে মুখ চোখ লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, এবং সেই সাথে এই বাচ্চাগুলো দেখে চোখ মুখ পলটায় দিয়ে দেখে যে ফিট হয়ে গেছে, বাবা মা ভয় পেয়ে যায়। ঠিক আছে, আমাদের বেলোডোনার পেশেন্টের হচ্ছে মুখ চোখ লাল হয়ে যায় হঠাৎ করে, এইটাই হচ্ছে রক্তের তীব্র উচ্ছ্বাসের কথা। ঠিক আছে, মাথা গরম হয়ে যায় এবং মুখ চোখ লাল হয়ে যায়, এটা বেলোডোনার ক্ষেত্রে এরকম পর্যায়ের ব্যাপারগুলো থাকে। গ্লোইনের ব্যাপারটা আমরা জেনে থাকি, সেটা হলো সত্যি গভীর একটা থাকে, বা প্রচন্ড সূর্যাস্ত উত্তাপ বা ঋতুস্রাবের বদলে যদি মাথা ব্যথা যদি হয়, তাহলে এরকম ক্ষেত্রে গ্লোনোইন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গ্লোনোইনের ব্যাপারগুলো দেখুন, এরা মাথা খুব ভারী বোধ করে, কি করে, ভারী বোধ করে, কিন্তু বালিশে মাথাটা রাখতে পারে না, মাঝে মাঝে আর কি এই ঘটনাটা ঘটে। কি হয়, মাথাটা ভারী বোধ করে, কিন্তু মাঝে মাঝে কি হয় না, ওই মাথাটা বালিশে রাখতে চায় না বা পারে না, মাথায় কোনো টুপি রাখতে পারে না। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কতদিনও বলেছিলাম, মাথাটা খুলে রাখলে, মানে মাথাটা খোলা যদি রাখা হয়, তাহলে সে একটু আরাম পায়। দপদপানি যুক্ত তার মাথা ব্যথা থাকে এবং সে অতি উত্তেজিত অবস্থায় সেই সময় থাকে। প্রচন্ড বেগে রক্ত সঞ্চারিত হয় কখন, হঠাৎ অত্যন্ত গরম বা ঠান্ডা লেগে এই রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে তাদের ক্ষেত্রে। ঠিক আছে, শুধুমাত্র আমরা এতদিন দিতে শুনছি কি রোদে যে কাজ করলে, গ্যাসের চুলার সামনে, এগুলো ব্যাপারের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্লোরিন খুব ভালো কাজ করে। আজকে একটু ব্যাপারগুলো আমরা ঠান্ডার ব্যাপারগুলোও দেখলাম, প্রচন্ড ঠান্ডা লেগেও এরকম হতে পারে। ভয়ানক মাথা ব্যথা, মাথার মধ্যে সেটা দপদপানি থাকবে। মাথা ব্যথা গলা থেকে শুরু হয়, কোথা থেকে, গলা থেকে শুরু হয়, অনেক সময় মাথার ভার্টেক্সে একদম মাঝখান থেকে শুরু হয়। এই কথাগুলো মনে রাখবো, গ্যাসের আলো এবং সূর্যের উত্তাপের রোগ, এবং এটা হচ্ছে বৃদ্ধি পায়, এটা আমরা জানি। যখন সূর্য যখন ডুবে যখন যাবে, তার রোগগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। গরম ঘরে মাথা ব্যথা বাড়ে, গরম সজ্জায় মুখমণ্ডলে বেদনা হচ্ছে বাড়ে। ঠিক আছে, এটা মনে রাখবো, মুখমণ্ডল আগুনের মতো লাল বর্ণ হয়ে যায় তখন, রোদে বা গ্যাসের চুলায় বা অন্যান্য জায়গাগুলো যদি হয়, আগুনের মতো লাল হয়ে যায়। মাথা পিছন থেকে নিচু করলে মাথা ব্যথা বাড়ে, মানে সামনের দিকে যদি মাথাটা যদি নুয়ে যদি একটু ঝুঁকে যদি পড়ে, তাহলে তার মাথা ব্যথাটা বাড়ে। ঠিক আছে, বেলোডোনার সেই ক্ষেত্রে কমে। আমরা এখানে পার্থক্যটা বুঝে ফেলে দিলাম, সামনের দিকে মুখমণ্ডলটা মাথাটা নুয়ে ধরলে গ্লোনুইনে মাথা ব্যথাটা বাড়ে, কিন্তু বেলোডোনার হচ্ছে কমে। দেখুন, সর্বদা গ্লোনুইনের পেশেন্ট হচ্ছে মাথা ন্যাড়া করতে চায়, নাড়া, আমাদের মাথার চুল কাটা একদম বলে, যেটা কোর দিয়ে কামানো বা ব্লেড দিয়ে কামানো বললে যেটা বলে, সেটা করতে চায়। কিন্তু এখানে বেলোডোনার সাথে দেখেন, বেলোডোনা মাথা ঢেকে রাখতে চায়, তাই সে চুল কাটতে চায় না। চুল কাটার পরে যদি রোগ যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা কি ব্যবহার করব, কেউ কি বলতে পারবেন? স্যার বেলেডোনা। হ্যাঁ, এখানে কিন্তু ক্লু দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে নাড্ডু করতে চায় কে, গ্লোনোইন। বেলোডোনা মাথাটা ঢেকে রাখতে চায়, তাই চুল কাটতে চায় না, চুল কাটলে তার অসুখ হয়। চুল এই কারণে বেলোডোনা চুল কাটতে চায় না। তাহলে এখন শিল্পীরা সূর্য উদয়ের সঙ্গে বাড়ে এবং অস্ত যাওয়ার সাথে কমে। এরকম মেডিসিন আমরা, আরো মেডিসিন আছে, নেট্রাম মিউরে আছে, নেট্রাম কার্ভে আছে, ক্যালকেরিয়া ফসে আছে, তবে আমরা একটু ছোট পার্থক্য তখন করে দিব। স্ত্রীলোকদের এখানে আগে বলেছিলাম, ঋতু যখন বা ঋতু যখন শেষ হয়ে যাবে, সেই সময় তার ভীষণ মাথা ব্যথা হতে পারে। এই সময় গ্লোনিন দিতে ভুলবেন না, আর গ্লোনিনের সিমটম নিয়ে আসবে আপনার কাছে, এসে বলবে মাথার মাঝখানে ব্যথা হচ্ছে। ঠিক আছে, এবং তাহলে আমি এখানে আর একটা কথা যেটা বলছিলাম কি, তাহলে এটা দেখুন, সামনের দিকে বা পিছনের দিকে যদি মাথা যদি নিচু যদি করে, তাহলে তার ব্যথাটা হচ্ছে বাড়ে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আর গ্লোনিনের রোগীর হচ্ছে ক্ষুধা থাকে না, ঠিক আছে, এবং কোনো দ্রব্যে রুচি থাকে না, বমি বমি ভাব এবং বমিও থাকতে পারে। ঠিক আছে, আর আরেকটা গুরুত্বপূর্ণ, গতকালকে বলেছিলাম, এই গ্লোনিনের রোগী হচ্ছে প্রচন্ড রোদে বা গরমে থাকার ফলে দেখা যাচ্ছে বাসায় ফেরার সময় চেনা পথটাও ভুল করে ফেলে। ঠিক আছে,
সালাউদ্দিন স্যার, আপনি কি ধন্যবাদ স্যার। আছেন? জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আমরা এই যে এনজিনা পেক্টোরিসের ব্যাপারটা স্যার, এখানে আমরা এই গ্লোনুইনের সাথে তো আপনি গ্লোনুইন তো বললেনই, এখানে কি আর বলতে হবে স্যার যে এনজিনা পেক্টোরিসটা যে হৃৎপিণ্ডের চারপাশে ভীষণ যন্ত্রণা, চেপে ধরার মতো একটা অনুভূতি, এটাকে এনজিনা পেক্টোরিস বলে। তো এটা হৃৎপিণ্ডে যে অক্সিজেন সাপ্লাই কম হওয়ার কারণে হয়। এই ব্যাপারে স্যার গ্লোনুইনের সাথে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি স্যার এই লাইনটার ব্যাপারে। আচ্ছা, এখন এখানে ব্যাপারটা দেখুন, গ্লোনুইন আমরা দেখে নিলাম কিনা, ঠিক আছে না? এখানে আহ, কি বলছিল স্যার, একটু স্যার আমি এনজিনা হারিয়ে ফেলেছি। পেক্টোরিস স্যার, এনজিনা পেক্টোরিস যেটা হৃৎপিণ্ডের চারপাশে ভীষণ যন্ত্রণা, চেপে ধরার মতো অনুভূতি। তো এটার ব্যাপারে এখানে বলা হচ্ছে যে এই লক্ষণের ক্ষেত্রে দ্রুত গতি হৃদক্রিয়া হয়। এই যে এরূপ হলে এনজিনা আচ্ছা পেক্টোরিসটা হলে স্যার, এই যে এই লাইনটা স্যার, এরূপ হলে দ্রুত গতির হৃদক্রিয়া, হৃৎপিণ্ড ও কেরোটিড ধমনী দপদপ করে। এই লাইনটার সাথে আচ্ছা, গ্লোনুইনের ব্যাপার এই ব্যাপারটা একটু দেখুন যে মানে এখানে গ্লোনুইনের রক্ত যেহেতু উপরের দিকে আপনার হচ্ছে ধাবিত হয়, মাথা ব্যথা যখন হয় বা রোগ আক্রমণ যখন হয়, গ্লোনুইনের রক্তের উচ্ছ্বাসটা উপরের দিকে, বেলোডানার মতো উপরের দিকে, সেই সাথে তার রোগের মধ্যে তার এই দপদপানি মাথা ব্যথা গুলো থাকে, ঠিক আছে? এটা কমনলি ব্যাপার। আর এখানে যেটা এসেছে যে হৃৎপিণ্ডের চারপাশে যে একটা যন্ত্রণা বা চাপ বোধ, একটা যে অনুভূতি, যে কথাটা বলা হয়েছে, এটা গ্লোনুইনের ক্ষেত্রে খুবই খুবই রেয়ার আর কি। এটা থার্ড গ্রেড সিমটম হতে পারে, ঠিক আছে? গ্লোনুইনে এরকম খুব কম দেখা যায়, ঠিক আছে? আমি এরকম, যদি কারো যদি গ্লোনুইনের এরিয়াতে এক্সপিরিয়েন্স থাকে শেয়ার করতে পারেন। তবে এই ব্যাপারটা মানে হলেও সেটা থার্ড গ্রেড সিমটম আসবে আর কি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ এখানে। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা দেখলাম যে এনজিনা পেক্টোরিস হলে তার দ্রুত গতির ক্রিয়া, হৃৎপিণ্ড এবং কেরোটিড ধমনী দপদপ করে, এটার সাথে গ্লোনুইনের পার্থক্য করব। আর প্রসবের ঠিক পরেই সুতিকা আক্ষেপ, এটার সাথে পার্থক্য করতে বলা হয়নি। প্রসবের পরেই যদি সুতিকা আক্ষেপ হয় সেক্ষেত্রে আমরা দেখবো এটার। স্যার এই ব্যাপারে আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকলে স্যার বলার জন্য অনুরোধ করছি যে প্রসবের পরে সুতিকা আক্ষেপ হয়, পরপেরাল কনভালশনস ইমিডিয়েটলি আফটার ডেলিভারি। আচ্ছা, প্রসবের পরে সুতিকা বলতে এরকম ব্যাপারগুলো দাঁড়ায় যে সুতিকা রোগ সম্পর্কে আমাদের কারো কোনো ধারণা যদি থাকে তাহলে একটু, আপনারা যদি কে কি জানেন একটু বলুন তো। আজ থেকে একটু আসি। আর সর্দিকে বলতে তো সে খায়, খাবার খায় আর শুকাইতে শুকাইতে যায়। আর কে কি জানেন বলুন। পেটের প্রবলেম থাকে, মানে ডাইজেশনে প্রবলেম থাকে। যাই খাক না কেন সেটা হচ্ছে ডাইজেস্ট হয় না, ওটা সব বের হয়ে যায়, যার কারণে তার মানে শরীর খুব উইক হয়ে যায়। শরীর দুর্বল হয়ে যায়। মানে বারবার পায়খানা হয়। তারপর বলুন। খাওয়ার সাথে সাথেই বাথরুমে দৌড়েই যাইতে হয়। মানে এই সর্দির মানে এবিল একটা সমস্যা আছে। মানে তার খাবার খাইয়া সে বইসা থাকতে পারে না, তার বাথরুমে দৌড়েই যাওয়াই লাগবে, এরকমের সমস্যা আছে। আচ্ছা দেখুন, আমরা জানি এই যে সুতিকা রোগ হয় সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের এখন এই সুতিকা রোগটা একটু খুব কম দেখা যায়। কেমন দেখা যায়? আগে গ্রামের যেগুলো মহিলাগুলো যারা ছিল, যারা হচ্ছে গর্ভধারণ করার পরবর্তীতে বাচ্চা গর্ভকালীন সময়ে তাদের দেখা যাচ্ছে যে পুষ্টিকর খাবার যে যত্নগুলো দরকার হয় সেগুলি পুষ্টিহীনতায় তারা ভুগত। হ্যাঁ, সুতিকা রোগগুলো এরকম হয়ে যায় যখন তার গর্ভকালীন পরবর্তীতে তার বাচ্চা প্রসব করার পরে তার যেগুলি নিয়ম কানুন যেগুলি মানার কথা সেগুলি তার নিয়ম কানুন সে মানতে পারে না। কিছু ব্যাপারগুলো থাকে। সেই সময় মানুষগুলো খুব অসচেতন ছিল। দেখা যাচ্ছে যে বাচ্চা প্রসব করার পরবর্তীতে স্বামী স্ত্রী কতদিন পরে কাছে থাকতে হবে সেটাও তারা অনেক সময় জানতো না। একটা ব্যাপারগুলো থাকতো, এই কারণে তাদের দেখা যাচ্ছে যে প্রসব পরবর্তীতে তাদের দেখা যাচ্ছে যে
বিভিন্ন রকম স্রাব জনিত কিছু সমস্যাগুলো থাকতো। আর আমাদের দেহ থেকে যে স্রাবগুলো বের হয়ে যায় এগুলি কিন্তু অনেক ভাইটাল জিনিস, ঠিক আছে? তো সেরকম ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে দিন দিন শুকিয়ে যায়, দিন দিন শুকিয়ে যায়, এবং তার প্রয়োজনীয় যে পুষ্টিকর খাবার সাপ্লিমেন্ট যেটা দেওয়া দরকার সেগুলো তারা পেত না, তাদের প্রপার হচ্ছে যত্ন হতো না, ঠিক আছে? তারা যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার এরকম গুলো তারা দেখা যাচ্ছে মেনটেন করতে পারতো না, ঠিক আছে? এরকম অবস্থাতে দেখা যাচ্ছে যে সে দিন দিন শুকিয়ে শুকিয়ে যেত। হ্যাঁ, আর এই হলো ব্যাপারগুলো থাকে, অনেক কারণ এর মধ্যে জড়িত আছে। তবে দিন দিন যে শুকিয়ে যায় তার বিভিন্ন রকম ওই প্রস্রাব পরবর্তীকালীন সময়ে আমরা কিভাবে এগুলি একটু বুঝবো সেটাও একটু দেখুন। সেটা হচ্ছে এদের গায়ে অনেক সময় জ্বর থাকে। হ্যাঁ, এই যে সেপটিক ফিভার আমরা যেটা বলি, পাইরোজেনিয়ামের কথাগুলো আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, সেপটিক ফিভার গুলো এইরকম পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়। অনেক সময় তাদের শোথ থাকতে পারে, তাদের যে অজীর্ণ রোগ আপনারা যেটা ইয়ে করেছেন খাবার সহসায় হজম হয় না, ঠিক আছে, এরকম ব্যাপার থাকে। এবং শারীরিক দুর্বলতা, তার পরবর্তীতে আপনার হচ্ছে কাশি, জ্বর, এগুলি ব্যাপারগুলো তো থাকেই। এবং অনেক সময় পিপাসা বেড়ে যায়, পিপাসা বেড়ে গেলে তাদের কনস্টিপেশন থাকে, সমস্ত শরীরে ব্যথা হতে পারে, নাক মুখ দিয়ে রক্ত পড়ার প্রবণতাও দেখা দিতে পারে। এগুলো অনেক রকম লক্ষণগুলো এর মধ্যে জড়িত আছে। তো এই হলো সুতিকার ব্যাপার। আর এখানে বলা হচ্ছিল স্যার, যেটা সুতিকার ব্যাপারটা আমি যেটা বললাম, আর এখানে বলছিলেন কি স্যার? প্রসবের ঠিক পরেই সুতিকা আক্ষেপ। আচ্ছা, তাহলে দেখুন এরকম সময় যদি আক্ষেপ যদি হয়, আক্ষেপ আমরা কোনটা জানি? আক্ষেপ বলতে কি বোঝেন একটু বলেন? খিচুনি কনভালশন। আচ্ছা, খিচুনি, এই তো গুড কথা বলেছেন। মেডিকেল টার্ম হচ্ছে কনভালশন, খিচুনি, ঠিক আছে? খিচুনির ব্যাপারটা একটু দেখুন, অ্যামিনাইটের ব্যাপারগুলো একটু দেখুন, যে এরা গরম কাতর পেশেন্ট। আর খিচুনির ব্যাপারে অনেক ব্যাপারগুলো আছে এখানে, বলতে গেলে কিছু ব্যাপারগুলো থাকে। এই পেশেন্ট গুলো অনেক দুর্বল হয়, যে দুর্বলতার কারণে যে হাই তোলার একটা প্রবণতা থাকে, শারীরিক এবং মানসিক অবসাদের একটা ব্যাপারগুলো থাকে, ঠিক আছে? আর খিচুনিতে দেখা যায় সাধারণত হাত পা কাঁপতে কাঁপতে দেখা যায় সামনের দিকে হয় বাঁকা হয়ে যায়, অথবা পিছনের দিকে বাঁকা হয়ে যায়। এই পেশেন্টরা সামনের দিকে এবং পিছনের দিকে বাঁকা হওয়ার প্রবণতা থাকে না, কিন্তু সে কাঁপতে থাকে, অন্যরকম একটা পরিস্থিতি হয় আর কি, মুখ চোখ হচ্ছে পেল হয়ে যায় সেরকম ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আপনার হলো চোখগুলো অনেক সময় স্থির হয়ে যাবে, এরকম ব্যাপারগুলো দাঁড়ায়। এইরকম সময়ে আপনার হচ্ছে এই ইয়েগুলো থাকে, আপনার হচ্ছে অ্যামিল নাইট্রেট ব্যবহার করা হয়ে থাকে আর কি, কনভালশন আমরা এটাকে বলি। এরকম ক্ষেত্রে লবণ প্রিয়তার ব্যাপার যদি থাকে, পিছনে যদি স্যাডনেসের ঘটনা যদি থাকে, তার পরবর্তীতে আপনার হচ্ছে গর্ভকালীন সময়ে তার মানসিক যদি বিপর্যয়ের ঘটনাগুলো থাকে, এরকম ক্ষেত্রে নেট্রামিওর এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রেমেডি আপনারা মনে রাখবেন। আমি একটা পেশেন্ট পেয়েছিলাম এরকম, তার হচ্ছে গর্ভকালীন সময়ে তার যখন গর্ভধারণ, তার 6 মাসের মাথায় তার হাজবেন্ড মারা যায়। সেটা নিয়ে তার একটা খুব দুঃখ, একটা কষ্ট ছিল। তো এইভাবে আর কি সে বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করার পরবর্তীতে সে মাঝে মাঝে মোর্চা যায়, ঠিক আছে? কনভালশন দেখা যায়, আস্তে 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 দেখা যাচ্ছে সে জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক আছে? এরকম ব্যাপার যখন আসে, তো এই পেশেন্ট আমাকে নিয়ে আসা পরবর্তীতে বলে যে এরকম অবস্থা, তার খিচুনিটা ছিল, খিচুনি থাকতে থাকতে হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলে, এই কন্ডিশন। তো পেশেন্টের সব হিস্ট্রি নিয়ে দেখলাম পিছনে তার এই বিয়োগান্তক ঘটনাটা জড়িত। তো নেট্রামিওর তাকে অ্যাপ্লাই করেছিলাম, নেট্রামিওর ট্রেনে অ্যাপ্লাই করেছিলাম। মোটামুটি পেশেন্টটা টোটালি কিউরেবল হতে এবং এই সমস্যাটা যেতে প্রায় 1 বছরের মতোই সময় লেগে গেল প্রায়। এখন পেশেন্ট ভালো আছে। তো আমি ওই ট্রেনটাই অ্যাপ্লাই করেছিলাম, তারপর ওইতে ফাইটাম চলেছিল, আলহামদুলিল্লাহ পেশেন্ট ভালো আছে। তো এই হলো ব্যাপার। আর আমরা সেখানে যদি এই যে খিচুনির ব্যাপারগুলোতে আমরা আমাদের গ্রেট মেডিসিন গুলোর সাথে আমরা মিলিয়ে দেখবো, আমাদের আরো অনেক মেডিসিনে কিন্তু খিচুনি আছে। খিচুনি আমাদের হচ্ছে ক্যালকেরিয়া কার্বে আছে, ক্যালকেরিয়া ফসে আছে, তারপর ওই সিকুটাতে আছে, তারপর কুকুরাম মেটে আছে। আমরা একটু মিলিয়ে দেখে দিয়ে দেবো আর কি। জি স্যার। ধন্যবাদ স্যার। আমরা
এমিল নাইট রেমেডি টিএসসি এলেন্সার এলএস ক্লোড থেকে পড়ছিলাম। এর আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমটা পড়লাম, এখন চ্যাপ্টার পড়ব জ্বরের ব্যাপারে। ফ্লাশিংস বলতে এখানে রক্ত উচ্ছ্বাস বোঝায়, রক্ত জমা হওয়া। ফ্লাশিংস মানে রক্ত উচ্ছ্বাসের ব্যাপারে পুরো লাইনটা বলা হয়েছে, যেহেতু এরপরে পূরণ চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, তো এই পুরো লাইনটাই ফ্লাশিং এর ব্যাপারে বলা হবে, রক্ত উচ্ছ্বাসের ব্যাপারে। তো রক্ত উচ্ছ্বাসটা শুরু হয় কোথা থেকে? স্টার্ট ফ্রম ফেস, স্টোমাক, ভেরিয়াস পার্টস অফ বডি, ফলোড বাই সোয়েলিং, ওফেন হট, প্রফিউজ। তাহলে তার এই মুখ থেকে, স্টার্ট ফ্রম ফেস, মুখ থেকে শুরু হয়ে পাকস্থলী, ভেরিয়াস পার্টস অফ বডি, শরীরের বিভিন্ন অঙ্গে, আর সেটার সাথে কি থাকে? ফলোড বাই সোয়েটিং, ঘাম থাকে, তারপরে ঘাম দেখা দেয়, ওপেন হট, মাঝে মাঝে অনেক সময় গরমও থাকতে পারে, এবং প্রফিউজ, এই ঘামটা, তার ঘামটা কেমন থাকে? ঘাম দেখাতে ঘাম গরম এবং পরিমাণে অনেক ঘাম হয় তার। তাহলে এই যে তার যে রক্ত উচ্ছ্বাসটা, এটা মুখ, পাকস্থলী এবং শরীরের বিভিন্ন ভাগে শুরু হয়। স্টার্ট ফ্রম কোথা থেকে শুরু হতে পারে? মুখ, পাকস্থলী বা শরীরের বিভিন্ন অংশ থেকে, শরীরের অন্যান্য বিভিন্ন অংশ থেকে শুরু হতে পারে। এই যে তার যে কি শুরু হয়? রক্ত উচ্ছ্বাস, মানে রক্ত উচ্ছ্বাস, রক্ত জমা হয়। তো এটার সাথে কি থাকে? গরম ঘাম এবং প্রচুর পরিমাণে গরম ঘাম, ঘামটা গরম থাকে এবং প্রচুর পরিমাণে ঘাম হয় এই রক্ত উচ্ছ্বাসের সাথে। রক্ত উচ্ছ্বাসটা শরীরের বিভিন্ন অংশে হয়, রক্ত জমা হয়। অ্যাব্রাপ্টলি লিমিটেড parts below are icy cold. Abruptly limited parts below are icy cold. Followed by great prostration. তাহলে এটা হঠাৎ দেহের নিচের অংশে কোনো সীমিত স্থানে বরফের মতো ঠান্ডা হয়ে যায়, তারপরে ভীষণ অবসন্নতা দেখা দেয়। তাহলে তার এখানে আরেকটা লক্ষণ কি? জ্বরের সময়ের কথা পড়ছি আমরা, জ্বরের সময় তার কি হয়? এগুলো কিন্তু জ্বরের লক্ষণ, আমরা কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। চ্যাপ্টারের নামই কিন্তু জ্বর, এখানে স্যার বারবার বলবেন না যে জ্বর আসলে এরকম, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে জ্বরের সময় তার শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমা হয়, ভেরিয়াস পার্টস অফ বডি, সেটা মুখে হতে পারে, পাকস্থলীতে হতে পারে, শরীরের বিভিন্ন অংশে রক্ত জমা হয়, এবং সেই সাথে কি থাকে? তার এই জ্বরের সময় ঘাম থাকে। ঘামটা কেমন? গরম এবং পরিমাণে অনেক বেশি ঘাম হয়, শরীরের বিভিন্ন অংশে রক্ত জমা হয় এবং সেই সাথে গরম ঘাম, পরিমাণে অনেক ঘাম। এবং এই যে অ্যাব্রাপ্টলি লিমিটেড পার্টস বিলো আর আইসি কোল্ড, ফলোড বাই গ্রেট প্রস্টেশন। তো অ্যাব্রাপ্টলি লিমিটেড পার্টস বিলো আর আইসি কোল্ড, তার শরীরের নিচের অংশে হঠাৎ করে শরীরের দেহের নিচের অংশে কোনো একটা অল্প স্থানে, সীমিত স্থানে বরফের মতো ঠান্ডা হয়ে যায়, আইসি কোল্ড হয়ে যায়। সেই সাথে কি থাকে? তারপরে ফলোড বাই গ্রেট প্রস্টেশন, এরপরে ভীষণ অবসন্নতা দেখা দেয়, মানে শরীর খুব দুর্বল হয়ে যায়। শরীরের নিচের অংশে, শরীরের নিচের দিকে কোনো একটা নির্দিষ্ট স্থানে, সীমিত স্থানে বরফের মতো ঠান্ডা অনুভব করে, তারপরেই তার ভীষণ অবসন্ন হয়ে পড়ে, সে দুর্বল হয়ে যায়। এটা জ্বরের সময়ের লক্ষণ আমরা বললাম। এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি। আমরা রিলেশনশিপে দেখতে পাচ্ছি সিমিলার রেমেডি রয়েছে, সাদৃশ্যপূর্ণ, বেলেডোনা, ক্যাকটাস, গ্র্যান্ডি, কুকা, ফেরামেট, নুনুইন, লেকেসিস, এগুলো আমরা আগে তুলনামূলক পড়েছি। অ্যাক্টস প্রম্পটলি বাই ইনহেলেশন। আর এগুলোর অনুবাদ এখানে করা নেই। resuscitated person sinking under anesthetics. আর root drug chiefly palliative, এটা আমরা দেখছি palliation-এর জন্য এটা দেওয়া হয় incurable case-এ। Must be repeated as patient becomes accustomed to it. Is curative in the stronger higher potencies. Must be repeated as patient become accustomed to it. Is curative in the stronger higher potencies. যদি আরোগ্যযোগ্য মনে হয় যে কেসটা, তাহলে হায়ার পটেন্সি দিতে হবে। The cure more frequently depends upon the strength of the potency than many who have not put it to the curative test imaging. এটা কিসের উপরে নির্ভর করে? এটা কিউরটা আপন দি স্ট্রেংথ অফ দি পটেন্সি, যে পটেন্সির যে শক্তি, পাওয়ার পটেন্সি, আমরা যে বলছি হায়ার পটেন্সি ইউজ করতে হবে। দেন মেনি হু হ্যাভ নট পুট ইনটু দি কিউরেটিভ টেস্ট ইমেজিং, দেন
many not put into the curative test imagine. এটার মানে এটা হলো স্যার, মানে এটা হলো যেটা কিউরেবল, যেটা মানে রোগ, সেখানে যে হাই পোটেন্সি ব্যবহার করলে এটা যে কেমন ফলাফল পাওয়া যায়, এটা যারা ব্যবহার করেনি তারা কল্পনাও করতে পারবে না, এটা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার জি স্যার, হাই পোটেন্সি ব্যবহার করতে হবে। তো এখানে আমরা যে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড লাইনগুলো আবার একটু দেখে আমরা শেষ করে দিব। আমরা এখানে মডালিটিতে দেখতে পেয়েছিলাম যে শারীরিক মানসিক পরিশ্রম করলে তার বেড়ে যায়। তারপরে তার মনোপজের সময়ে যে মহিলারা যদি সেই মহিলাটা রক্ত প্রদান এবং স্নায়বিক অনুভূতি প্রবণ হয়, তার রজরূপের সময়ে যদি কোনো মহিলা কোনো রোগাক্রান্ত হয়, এটা আমরা দেখব। তারপর তার যে বাইরে ঠান্ডা ওয়েদার, তারপরেও সে সে তার কাপড়টা খুলে ফেলতে চায়, বিছানার কভার এবং জানলা খোলা রাখতে চায়, খোলা খোলা বাতাসের প্রতি তার আকাঙ্ক্ষা, এটা মনে রাখবো। ক্রেপস ফেসিয়াল আর কনস্ট্যান্ট স্ট্রেচিং ফর আওয়ার্স, মানে অনেক ঘন্টা ধরে সে ক্রমাগত শরীরে যে টানা দেয়, প্রসারিত করে শরীর, এটা মনে রাখবো। রোগী প্রায় ঘন্টা ব্যাপী, কয়েক ঘন্টা ব্যাপী, এটা ঘন্টা ব্যাপী হয় না, কয়েক ঘন্টা ব্যাপী, যেহেতু ফর আওয়ার্স, কয়েক ঘন্টা ব্যাপী শরীর ক্রমাগত প্রসারিত করে এবং এতে কিছুতে তার স্বস্তি আসে না, ক্রমাগত শুধু এই শরীর টানা দিতেই থাকে। হ্যাঁ, এরপরে সি সিকনেসের কথা মনে রাখবো, এটা সেকেন্ড গ্রেড। সমুদ্রে ভ্রমণে গেলে তার সে অসুস্থ হয়। তারপর রয়েছে এখানে, আর এদিকে এদিকে রক্ত উচ্ছ্বাসের কথা বলা হয়েছে, জ্বরের সময় রক্ত উচ্ছ্বাস, রক্ত জমা হয়। আর এ পর্যন্তই স্যার। তাহলে স্যার এটার উপরে, জি স্যার। এটা আমরা সুন্দরভাবে এটা দেখলাম, আমাদের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে বলে দিয়েছিলেন মৃগী বা মূর্ছা রোগের ক্ষেত্রে এটা নিম্ন শক্তি যে ঘ্রাণ নেওয়ার যেটা কথা বলছিল। এখন ব্যাপারটা দাঁড়ায়, এখন এই জায়গাতে আপনাদের একটু কথা আমি আপনাদের কাছে জানতে চাই। মৃগী বা মূর্ছাগ্রস্ত ব্যক্তি, যার জ্ঞান নাই অবস্থা, ঠিক আছে, এই ব্যক্তিকে আপনি কেমনে ঘ্রাণ নেওয়াবেন, এই কথাটা আমাকে একটু বোঝান। আপনারা কি কি করবেন একটু বোঝান, আমি এটা বুঝি না, মনে করেন যে আমি বুঝি না। স্যার এটা নাকের কাছে ধরবো স্যার। তার নাকের কাছে ধরলে, আচ্ছা, নাকের কাছে ধরলেন, আর আর কেউ কিছু বলুন। স্যার কোন কাপড়ের সাথে মিক্সড করে কাপড়ে লাগাই সেটা নাকের কাছে ধরতে হবে। আচ্ছা, যেটা আইডিয়া, তারপরে বলুন। স্ক্রিনে ডলে দিলেও হবে কাজ। কোথায় ডলে দিলে হবে বলুন। স্ক্রিনে কিনে, তারপরে আর কেউ কিছু বলুন। এখানে তো ঘ্রাণে নেওয়ার কথা বলা হয়েছে, স্কিনে ডলে দিলে তো বলা হয়নি। এখানে বলা হয়েছে আঘ্রাণে আশু ফলপ্রদ। ওনার তো গ্রান নেওয়ারই শক্তি নেই, উনি তো অজ্ঞান, তাহলে ওনার গ্রান কি? অজ্ঞান কি নিঃশ্বাস বন্ধ? অজ্ঞান কি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে? নিঃশ্বাস তো মারাই যাবে। নাকের কাছে মেডিসিন নাকের কাছে নিলেই যে নাকের যে শ্বাস প্রশ্বাসে যাবে, এটাই তার সমস্যার সমাধান। আমি এরকম রুগীকে স্যার, আমি জুতা শুকাইতে গেছিলাম, আমাদের অফিসের সামনে পড়ে গেছিল, এই বছর 2 আগের কথা। তো সবাই বলছে যে জুতা দেন জুতা দেন, তো আর কেউ দিচ্ছে না। আমি এগিয়ে গেলাম, তো হঠাৎ আমার খেয়াল আসলো আমি আরেকদিনও একটা এরকম রুগী রিক্সাওয়ালা, সে ওই দিন প্যাসেঞ্জার ছিল রিক্সাতে, আল্লাহর রহমত যে সে রিক্সাটা থামানোর পরে তার রুগীটা শুরু হয়েছিল। তো আমি ওখান থেকে আসছিলাম, পরে দেখি যে তার গলার মধ্যে এটা ঝুলানো ছিল, অনেকেই সেই গলা থেকে ওটা ধরছে, আমি ওর সাথে সহযোগিতা করেছিলাম। তখন আমার একটা খেয়াল ছিল যে রুগীর গলায় এরকম ছোট চামড়া ঝোলানো থাকে, ওই ইয়াতে দড়ি দিয়ে সুতলি দিয়ে ঝোলানো ইয়া থাকে। তারপরে আমি হঠাৎ খেয়াল আসলো যে জুতা তো ময়লা, দেখি তো তার গলার মধ্যে ওটা আছে কিনা। পরে তার জামার বোতাম খুলে দেখি যে হ্যাঁ এটা আছে, দড়ি দিয়ে লাগানো আছে এবং বোঝা যাচ্ছে যে এটা অনেক দিনের ইউজ করা, তেল তেলে হয়ে আছে, ওটাতে কোনো মরিচা নাই। পরে আমি ওটা সাথে সাথে নাকের কাছে ধরলে তার খিচুড়িটার একটু আস্তে 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 একটু একটা কমতে থাকলো, আর সে গোড়াগড়ি যাচ্ছিল। আর আমি নাকে ধরতে গিয়ে আমার বারবার তার নাকের কাছে নিতে গিয়ে আমার অনেক কষ্ট হচ্ছিল, কারণ নাক এদিক সেদিক চলে যাচ্ছিল বারবার। তো এভাবে আমি নাকের কাছে ধরে রাখার চেষ্টা করছি অনেকক্ষণ, যদিও মাথা নাড়ানাড়ি করছিল। তো এরকম কয়েক মিনিট করার পরেই তার মুখ দিয়ে বিজল আসলো, আস্তে 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 নিঃশেষ হয়ে সে একবার নিস্তেজ হয়ে গেল। নিস্তেজ হওয়ার পরে এই মিনিট খানেক পরে সে আবার একবার সম্পূর্ণ সুস্থ হয়ে আমাকে ধন্যবাদ দিচ্ছেন, অনেক খুশি হলেন যে আমি এটা নাকের কাছে ধরলাম। আচ্ছা স্যার, এটা খুব গ্রেট একটা আইডিয়া। এটা দেখা যাচ্ছে যে আমরা অধিকাংশ মানুষগুলোই এগুলি, বিশেষ করে গ্রামে যাদের কেউ দেখা যাচ্ছে যে ন্যাকড়া দিয়ে মানে ইয়েতে দিলেন কাপড়ে করে বা
তুলাই করে নাকে দিলেন ইত্যাদিতে যা কিছু করলেন। এখন ব্যাপারটা হলো আপনার কাছে শততমিক, দশমিক বা নিম্ন শক্তির কোনো মেডিসিন নাই, আপনার কাছে সব 50 সহস্রতমিক মেডিসিন। আপনার কাছে এই রোগী যে মনে করেন যে আক্ষেপ দেখান যে আপনি কি করবেন মৃগী রোগীকে, এখন আপনি কি করে নাকে দিবেন না কোথায় দিবেন বলেন আর কি। এখন ব্যাখ্যা করুন। স্যার এটা হচ্ছে ওই কোন রকম একটু ঠোঁটের মধ্যে দিতে হবে, মানে ডিস্টিল ওয়াটারে দিয়ে বা কোনো কারণে ঠোঁটের মধ্যে সে যদি দাঁতটা বন্ধ থাকে তাহলে তো আর জিহ্বার নিচে দেওয়া সম্ভব না। তা আমার মনে হয় যে দুই ঠোঁট দুটো ফাঁকা করে ওখানে দিলেও কাজ হওয়ার কথা। আচ্ছা বলুন, তারপরে আর কেউ কি বলবেন বলুন। স্যার কোন এর অপোজিটে, অর্থাৎ ওটা কি ফসা বলে না কি যেন, এখানে একটু ওষুধ ডলে দিলে স্যার উপকার হয় মনে হয় স্যার। 50 মিলিসিমেল হলে আপনি ওখানে ডলে দিবেন? জি না স্যার, জি না, সরি স্যার। আপনি 50 মিলিসিমেল সম্বন্ধে প্রশ্ন করেছেন। কেউ কিছু বলবেন বলুন। আচ্ছা, আমি যেটা বলি সেটা হচ্ছে যখন এই যে আমাদের আকলিম ম্যাম খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ঠোঁটে দেওয়ার কথাটা যে বলেছেন, আসলে ঠোঁটে দিয়ে আপনি রেজাল্ট ওভাবে পাবেন না। এরকম ক্ষেত্রে যদি আপনার কাছে 50 মিলিসিমেল মেডিসিন থাকে অথবা শততমিক বা দশমিক যে মেডিসিনে আছে, আপনার যে মেডিসিনটা প্রয়োজন সেই মেডিসিনটা দেখা যাচ্ছে পিলিং করা মেডিসিন আছে, লিকুইড নাই। পিলিং করা মেডিসিনেতে দেখা যাচ্ছে যে ঘ্রাণ তো ওরকম ভাবে পাওয়া খুব সমস্যা হয়ে যায় যদি সেটা টিস্যুর উপর দিয়ে শুকানো যদি হয়। আর টিস্যুর উপর দিয়ে শুকানো যদি না হয়, কোনো বোতলে যদি পিলিং করা যদি হয় কিছুটা ঘ্রাণ পাওয়া যায়, তবে অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যায় না। তো এইরকম ক্ষেত্রে মাস্ট এই পেশেন্টের আপনি যেটা বলেছেন যে দাঁতের উপর যদি দাঁত যদি উঠে থাকে, তাহলে আমাদের যে ছোট যেটা আঙ্গুলি আছে না, আমরা ছোট আঙ্গুলিটাকে কি বলি? কনিষ্ঠাঙ্গুলি। কনিষ্ঠ আঙ্গুলির যে উপরের থেকে প্রথম জয়েন্টে এখানে চাপ দিলে তার হচ্ছে ইয়েটা দাঁতটা ছেড়ে দিবে, ঠিক আছে? কি হবে? দাঁতটা ছেড়ে দিবে, তখন 2-3টা গ্লোবিউলস আপনার হচ্ছে জিহ্বার নিচে দিয়ে দিবেন, ঠিক আছে? কি করবেন? জিহ্বার নিচে দিয়ে দিবেন। হ্যাঁ, জিহ্বার নিচে দিয়ে দিবেন, তাহলে দেখবেন। স্যার কনিষ্ঠ আঙ্গুলি কি করতে বললেন স্যার? কনিষ্ঠ আঙ্গুলি, কনিষ্ঠ আঙ্গুলির প্রথম যে আপনার জয়েন্ট আছে, প্রথম জয়েন্ট, হ্যাঁ, সেই জয়েন্টে চাপ দিলে তার দাঁতটা কি হয়ে যাবে? আলগা হয়ে দাঁতটা যাবে। খুলে যাবে, দাঁতটা খুলে যাবে। যে কোনো হাতের স্যার, ডান হাত বাম হাত। জি জি, ঠিক আছে। এইটা খুলে যাবে, তখন তার জিহ্বার নিচে 2-4টা গ্লোবিউলস আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? স্যার কনিষ্ঠ আর আঙ্গুলি কি যদি আঙ্গুলির মাথা থেকে যে প্রথম যে গাঁটটা সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে চাপ দিলে তার সেন্স ক্লিয়ার, মানে তার কারণ হচ্ছে এটা দাঁতটা। স্যার এটা আমি জেনেছি কিভাবে, ওই যে যাদের হার্টের প্রবলেম থাকে, তো হঠাৎ করে ইমার্জেন্সিতে যদি সেন্সলেস হয়ে যায়, তখন ওই ওই যে হচ্ছে একটা স্প্রে থাকে, তো ওই স্প্রেটা যদি দেখা গেছে যে জিহ্বার নিচে দিতে বলে, কিন্তু মানে আমার হাজবেন্ডের ক্ষেত্রে এটা আমি প্র্যাকটিক্যাল যেটা দেখেছি, তো ও যখন সেন্সলেস হয়ে গেছে তখন স্প্রেটা ছিল, বাট আমি ওটা তো দাঁতটা বন্ধ, তা আমি দিতে পারছিলাম না। পরে দেখা গেল যে আমি ওই ঠোঁটটা ফাঁকা করে ওখানে স্প্রে করলাম, স্প্রে করার সাথে সাথেই দেখা গেল যে ও মানে দাঁতটা খুলে একদম মানে কথা বলা শুরু করে দিল। তো ওই এই সেন্স থেকেই আমি এটা জানি বা না, আগে ঠিক থেকে আছে, আপনি যে সেন্সটাই বলেছেন সেটা ঠিক আছে। সেটা হচ্ছে দেখুন ওটা লিকুইড ছিল, হ্যাঁ, স্প্রেটা জি, সাধারণত ওটা স্প্রে লিকুইড ছিল, ওটা স্প্রে করার কারণে হয়তো দাঁতের ফাঁকা দিয়ে ভিতরে ঢুকে গিয়েছিল কিংবা চলে ইয়া, গেছে। যার কারণে। কিন্তু এখন তবে এই যে আমি এই বললাম লিকুইডের যে যে কথাটা গ্লোবিউলস বললেন হইলে না, সেক্ষেত্রে জি জি হ্যাঁ, এই কারণে তো গ্লোবিউলস এর ক্ষেত্রে 10 তো এটা লিকুইড করে নিতে হবে, নিয়ে তারপরে হয়তো এটা দিলে এখন দিলে লিকুইড হয়তো করার কিছুটা আপনার সময় কতটুকু পাবেন? আপনি সময় নাই। হার্ট জি অ্যাটাকের জি পেশেন্ট যদি পান তাহলে আপনি সময় কখন পাবেন? না, এখানে সেটাই। আপনাকে ঝটপট কাজ করতে হবে। ওর সময় তো আরেকটা সেন্সই ব্যাপার, থাকবে না, একটা রুগী বেশি অসুস্থ থাকলে। জি,
এখন ব্যাপারটা হচ্ছে আরেক ভদ্রলোক আপনারা বললেন, আরেক ডাক্তারবাবু বলেছেন যে কোনো কাপড়ে করে নিয়ে ইয়ে করবেন। তবে এখানে আমি আরেকটা কথা বলি, যদি ইনস্ট্যান্ট যদি আপনি যদি কটন যদি পান এবং কটন বার বিশেষ করে আছে না, কটন বার আপনারা চেম্বারে রাখবেন। মানে দেখা যাচ্ছে ইমিডিয়েট ইমার্জেন্সি পেশেন্ট, আপনি রেগুলার পেশেন্ট গুলো চেম্বারে সাধারণত পাবেন না। হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে, পেশেন্ট হচ্ছে হিউম্যান ডাক্তারের কাছে আসবেন, ওই পেশেন্টকে নিয়ে এমার্জেন্সি মেডিকেলে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? তার পরবর্তীতে আপনারা রাখবেন। তো যখন দেখা যায় এরকম হবে কটন বারে ওটা হালকা ওষুধটা ভরিয়ে নিয়ে যদি লিকুইড থাকে তাহলে নাকের ভেতরে দিয়ে দিবেন, নাকের ভেতরে দিয়ে হালকা একটু স্পর্শ করা দিয়ে দুই নাকের ভেতরে দিয়ে ছেড়ে দিবেন, দেখবেন জ্ঞান ফিরে আসছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন, ঠিক আছে? স্যার আচ্ছা, এক্ষেত্রে কি মেডিসিনের কথা বলেছিলেন? আচ্ছা, ব্যাপারগুলো কিছু ব্যাপার দেখেন, হঠাৎ রোগ আক্রমণ করেছে, রোগী সেন্সলেস হয়ে গেছে, কি দিবেন আপনি? অ্যাকোনাইট। তাহলে আবার প্রশ্ন করছেন কেন? না, জাস্ট শিওর হলাম। এইটা আমাদের সাথে আজকে অনেকেই নতুন যুক্ত আছেন, তো যাই হোক অনেককে আমি চিনি না। আজকে জাকিয়া নামে একজন আছেন নতুন, আমি আপনার একটু পরিচয় বলার জন্য অনুরোধ করছি। জাকিয়া। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ফেনী থেকে জয়েন হলাম। আচ্ছা, আমি ফেনী হোমিওপ্যাথিক মেডিকেলে 3rd ইয়ারে আছি। প্র্যাকটিস করেন? তেমন একটা না, মাঝে মধ্যে স্যারের চেম্বার একটা আছে, ওখানে যাই, ওটাই। স্যারের চেম্বারে যান? জি। আচ্ছা, ঠিক আছে, এটা খুব ভালো, আপনারা চেষ্টা করবেন। জি, কলেজ টিচার আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনারা চেষ্টা করবেন ছোটখাটো কেস গুলো দেখতে দেখতে আস্তে আস্তে মানে এগিয়ে যাবেন, ঠিক আছে? কিছু কিছু মেডিসিন রাখবেন, অল্প কিছু মেডিসিন হলেও কাছে রাখবেন। মাথার উপর দিয়ে যায়, বুঝি না, সব এলোমেলো লাগে, সবকিছু গোলায় ফেলি। আচ্ছা, আমরা যে মেডিসিন গুলো পড়াই এই মেডিসিন গুলো থেকে কিছু তো